আজকে আমরা দেখব প্রথমেই সেটা হচ্ছে হোয়াট ইজ ফ্রি বডি। ঠিক আছে, হোয়াট ইজ ফ্রি বডি বা ডেফিনিশন অফ ফ্রি বডি। A free body is a representation of an object which shows all the forces acting on it. একটা ফ্রি বডি হচ্ছে কোনো একটা অবজেক্ট বা কোনো একটা বস্তুর রিপ্রেজেন্টেশন বা উপস্থাপন। মানে একটা ফ্রি বডি হচ্ছে কোনো একটা বস্তুর বস্তুর ছবি এঁকে তাকে দেখানো, রিপ্রেজেন্ট করা। হুইচ শোজ মানে যেইটা দেখায়, কি দেখায়? অল দ্য ফোর্সেস অ্যাক্টিং অন ইট। ওই বস্তুর উপরে বাইরের থেকে যত বল আছে সেই বলগুলোকে দেখাই। যদি আমরা কোনো একটা বস্তুর ছবি আঁকি, যে বস্তুর উপরে বাইরের থেকে কি কি বল কাজ করছে সেইটা আমরা দেখাই, তাহলে সেই ফিগারকে আমরা বলবো হচ্ছে কি ফ্রি বডি। ফ্রি বডি অফ দ্যাট অবজেক্ট, ওই বস্তুর ফ্রি বডি। যেমন আমি যদি বলি উদাহরণ হিসেবে যে ধরা যাক যে এখানে কোনো একটা টেবিল আছে, বা ধরো যে কোনো একটা আলমারি আছে ফ্লোরের উপর, এবং আমরা চাচ্ছি যে এই আলমারির ফ্রি বডি ডায়াগ্রাম দেখাতে। ঠিক আছে, অর্থাৎ এই আলমারির উপরে বাইরে থেকে কি কি ফোর্স কাজ করছে আমরা সেটা দেখাতে চাচ্ছি। তাহলে আমরা কি করলাম, আমরা প্রথমে আলমারিটাকে ড্র করলাম, এবং ধরো যে আলমারিকে ডান দিক থেকে বাম দিকে কোনো একজন ব্যক্তি এভাবে ফোর্স অ্যাপ্লাই করছে। তার মানে কি এটা কিন্তু কি আলমারির উপরে বাইরের থেকে ফোর্স আসছে, সেটা আমরা দেখালাম, রাইট? আচ্ছা, এরপরে মেইনলি যেটা আসবে সেটা হচ্ছে এই যে আলমারিটা ফ্লোরের উপরে আছে, এই ফ্লোর থেকে একটা রিয়াকশন ফোর্স আসবে উপরের দিকে। অর্থাৎ এই যে যে আলমারিটা, এই আলমারিটাকে সাপোর্ট দিয়ে রাখবে কে? এই ফ্লোর। দ্যাট মিনস এই ফ্লোরের ভার্টিক্যাল ডিরেকশন বরাবর, বা সরি ফ্লোরের লম্ব দিক বরাবর একটা রিয়াকশন ফোর্স আসবে। অর্থাৎ এই রিয়াকশন ফোর্সটা কি এই আলমারিকে ফ্লোরের উপরে সাপোর্ট দিয়ে রেখেছে। ঠিক আছে, আর আরেকটা ফোর্স যেটা আসবে সেটা হচ্ছে ধরো যে এই আলমারির যে ওজন আছে, যে সেলফ ওয়েট আছে, সেটা কিন্তু কি এই আলমারির সেন্টার অফ গ্রাভিটির মধ্য দিয়ে ভার্টিক্যালি নিচের দিকে বা ভার্টিক্যালি ডাউনওয়ার্ড দিকে কাজ করবে। সাপোজ ওজন হচ্ছে ডাব্লিউ। তাহলে এইটা কিন্তু কি আলমারির ফ্রি বডি ডায়াগ্রাম, তাই না? অর্থাৎ আলমারির উপরে বাইরে থেকে যে যে ফোর্স কাজ করছে আমরা সেইগুলোকে দেখিয়েছি। আচ্ছা, এখন যদি আমরা ফ্লোরের উপরে কি কি ফোর্স কাজ করছে, যদি ফ্লোরের ফ্রি বডি ডায়াগ্রাম আমরা দেখাতে চাই এই ফ্লোরের, তাহলে আমরা কি দেখাবো? আমরা ফ্লোরটাকে আগে ড্র করব, এবং আলমারিটা কি করছে ফ্লোরের দিকে নিচের দিকে একটা ওয়েট দিচ্ছে ডাব্লিউ। এইটা হচ্ছে কি ফ্লোরের ফ্রি বডি ডায়াগ্রাম, তাই তো নাকি? এবং ধরো যে আলমারির ফ্রি বডি ডায়াগ্রামে আমরা এটা বলতে পারি যে ঠিক আছে, যেহেতু একজন ব্যক্তি ডান দিক থেকে বাম দিকে এভাবে আলমারিকে ঠেলা দিচ্ছে, তার মানে কি এখানে আরেকটা ফ্রিকশন ফোর্স কিন্তু আসবে। অর্থাৎ আলমারির উপরে এই অ্যাপ্লাইড ফোর্সের উল্টা দিকে অপোজিট ডিরেকশনে কিন্তু একটা ফোর্স কাজ করবে, এটাকে আমরা বলতে পারি ফ্রিকশনাল ফোর্স। সো এটাও আসলে ফ্রি বডি ডায়াগ্রামে আসবে। আবার এই ফ্রিকশনাল ফোর্স যদি বাম থেকে ডান দিকে কাজ করে আলমারির উপরে, তার মানে কি আলমারি আসলে কি করছে? আলমারি কিন্তু এই ফ্লোরকে ডান থেকে বাম দিকে একটা ফোর্স দিচ্ছে, তাই না? ফ্রিকশনাল ফোর্স সেম। সো এইভাবে আমরা বলতে পারি যে কোনো একটা বস্তুর ফ্রি বডি ডায়াগ্রাম হচ্ছে ওই বস্তুর উপরে বাইরে থেকে যে যে ফোর্স কাজ করে সেই ফোর্স গুলাকে যখন আমরা একটা ডায়াগ্রামে দেখাই বা একটা ফিগারের মাধ্যমে যখন দেখাই, তখন সেই ফিগারকে বলা হয় ওই বস্তুর ফ্রি বডি ডায়াগ্রাম। যেমন এটা আলমারির ফ্রি বডি ডায়াগ্রাম, এটা হচ্ছে কি ফ্লোরের ফ্রি বডি ডায়াগ্রাম। আচ্ছা, আমি কি ফ্রি বডি ডায়াগ্রামের কনসেপ্টটা তোমাদেরকে বোঝাতে পেরেছি?
জি স্যার। এটা আরো সিম্পলি চিন্তা করো, ধরো যে আহ কোনো একটা মানুষ কি সে হচ্ছে যে ধরো ফ্লোরের উপরে দাঁড়িয়ে আছে, তাহলে এই মানুষের ফ্রি বডি ডায়াগ্রাম কেমন হবে? মানুষের ফ্রি বডি ডায়াগ্রাম হবে হচ্ছে যে আমরা দেখতে পাবো যে এই মানুষটা যেই দুই পয়েন্টে ফ্লোরকে টাচ করে আছে বা ফ্লোরের সংস্পর্শে আছে, সেই দুইটা পয়েন্টে কি ফ্লোরের লম্ব দিক বরাবর কি দুইটা রিয়াকশন ফোর্স কাজ করছে। অর্থাৎ এই মানুষটাকে সাপোর্ট দেওয়ার জন্য একটা রিয়াকশন ফোর্স কাজ করছে, ফ্লোর থেকে আসছে যে ফোর্সটা মানুষের উপরে কাজ করছে। আবার এই মানুষের যে সেন্টার অফ গ্রাভিটি, সেই সেন্টার অফ গ্রাভিটির মধ্য দিয়ে কিন্তু এই মানুষের যে ওজন বা সেলফ ওয়েট, নিজস্ব ওজন, সেটা কিন্তু ভার্টিক্যালি নিজের দিকে কাজ করে, ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস। আবার যদি আমরা চাই যে এই ফ্লোরের ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করব, তাহলে আমরা ফ্লোরটাকে ড্র করলাম এবং আমরা দেখতে পাচ্ছি যে ফ্লোরের উপরে এই মানুষটা দুইটা পয়েন্টে কি করছে, তার ওজনকে মানে তার ওজনের সমান বল প্রয়োগ করছে। সেটা হচ্ছে ফ্লোরের ফ্রি বডি ডায়াগ্রাম। ওকে, সো আমরা একটা উদাহরণ দেখলে আমরা আরো ক্লিয়ারলি বুঝতে পারবো আশা করি। দেখো যে এখানে একটা ফ্রেম দেখানো আছে এবং বলা হচ্ছে ড্র দ্য ফ্রি বডি ডায়াগ্রাম অফ অল দ্য মেম্বার্স অফ দ্য ফলোইং ফ্রেম। এখানে যে ফ্রেমটা আছে, এই ফ্রেমের প্রত্যেকটা মেম্বারের ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করতে হবে। যেমন ধরো যে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ভার্টিক্যাল মেম্বার আছে, একটা হরিজন্টাল মেম্বার আছে, তারপরে কি একটা ইনক্লাইন্ড মেম্বার আছে এরকম, তাই না? তারপর এখানে একটা কেবল আছে, কেবল বা ওয়্যার, অর্থাৎ এখানে একটা সোজা কথা তার আছে, এখানে একটা তার এই ফ্রেমটাকে সাপোর্ট দিয়ে রাখছে এখান থেকে, আর এই তারকে আবার সাপোর্ট দেওয়া আছে এখানে, ঠিক আছে? এবং দেখো যে এই হরিজন্টাল মেম্বারের ওজন দেখানো আছে W1, আবার এই ভার্টিক্যাল মেম্বারের ওজন দেখানো আছে কি W2। আর এই ইনক্লাইন্ড মেম্বারটাকে বলা আছে যে কনসিডার ওয়েটলেস, অর্থাৎ এইটাকে ওজনহীন হিসেবে চিন্তা করতে হবে। আসলে বাস্তবে কোনো কিছুই ওজনহীন হয় না, দেখা যাচ্ছে যে এর ওজনটা এত নগণ্য যে এটাকে আমরা আসলে নেগলেক্ট করতে পারি, বা এর ওজনটা আসলে এইগুলোর তুলনায় অনেক কম, সে কারণে হয়তো বলা হচ্ছে যে কনসিডার ওয়েটলেস। সো আমাদের এইটা দেখার বিষয় না, আমাদের দেখার বিষয় হচ্ছে আমরা ফ্রি বডি ডায়াগ্রাম কিভাবে ড্র করব প্রত্যেকটা মেম্বারের জন্য আলাদা আলাদা। যেমন এই মেম্বারের আলাদা একটা ফ্রি বডি ডায়াগ্রাম হবে, আবার এই মেম্বারের একটা আলাদা ফ্রি বডি ডায়াগ্রাম হবে, তাই না? আবার এই মেম্বারের জন্য আলাদা হবে, এই ক্যাবলের জন্য একটা আলাদা ডায়াগ্রাম হবে। আবার দেখো এখানে একটা এক্সটার্নাল ফোর্স আছে এফ, যেটা ভার্টিক্যালি ডাউনওয়ার্ড বা নিচের দিকে কাজ করছে, এটা আছে। সো আমরা এখন দেখবো যে আমরা কিভাবে প্রত্যেকটা মেম্বারের আলাদা আলাদা ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করতে পারি। তার আগে আমি যে জিনিসটা সবাইকে দেখাবো সেটা হচ্ছে সাপোর্টের রিয়াকশন। বিভিন্ন সাপোর্ট কিভাবে রিয়াকশন দেয় আমি সেগুলো দেখাবো। যেমন ধরো যে একটা পিন সাপোর্ট বা একটা হিঞ্জ সাপোর্ট। ধরো যে একটা বিম আছে, একটা বিমের বাম পাশে আছে হচ্ছে একটা পিন সাপোর্ট, এটাকে বলা হয় একটা পিন বা একটা হিঞ্জ সাপোর্ট। আর তার ডান দিকে আছে হচ্ছে একটা রোলার সাপোর্ট। রোলার মানে আমরা কি জানি, চাকা, তাই না? রোলার সাপোর্ট আছে এভাবে। সো একটা পিন সাপোর্ট বা একটা হিঞ্জ সাপোর্টের রিয়াকশন সবসময় দুইটা হয়। একটা হচ্ছে আপওয়ার্ডস, অর্থাৎ ভার্টিক্যাল ডিরেকশন বরাবর একটা রিয়াকশন, আর আরেকটা রিয়াকশন হচ্ছে হরিজন্টাল ডিরেকশন বরাবর। দুইটা রিয়াকশন ফোর্স আমরা পাবো একটা পিন সাপোর্ট থেকে। আর একটা রোলার সাপোর্ট থেকে আমরা পাবো হচ্ছে সবসময় যে কোনো একটা রিয়াকশন ফোর্স, এবং এই রিয়াকশন ফোর্স সাধারণত ভার্টিক্যালি আপওয়ার্ড হয়। জি স্যার। আচ্ছা, তো তোমাদের মধ্যে জিজ্ঞাসা করেছো যে পিন সাপোর্টের রিয়াকশন দুটাই কেন হয়, তাই না? সো একটু প্র্যাকটিক্যাল লাইফের রেসপেক্টে চিন্তা করো যে আমরা বিভিন্ন যে দরজাগুলো দেখি, যেমন আমাদের রুমে ঢোকার যে দরজা বা ডোর, সেই ডোরের যে সাপোর্ট, সেটা কি ধরনের সাপোর্ট?
ডোরের সাপোর্ট কি বলতো? স্যার ডোরের সাপোর্ট ওয়ালের সাথে একটা সাপোর্ট থাকে। ওয়ালের সঙ্গে কোনো সাপোর্ট থাকে না, ফ্রেমের সঙ্গে একটা সাপোর্ট থাকে। ফ্রেমটাই তো স্যার। ফ্রেমের সঙ্গে একটা সাপোর্ট থাকে, সো ওইটা হচ্ছে একটা পিন সাপোর্ট। ঠিক আছে, পিন সাপোর্ট হচ্ছে, তোমরা হয়তো বা নাম শুনে বুঝতে পারছো, পিন পিন মানে হচ্ছে কি, পিন সাপোর্ট মানে হচ্ছে যে সাপোর্টকে কেন্দ্র করে কোনো একটা বস্তু ঘুরতে পারে। ঠিক আছে, সেটা হচ্ছে পিন সাপোর্ট। যেমন দরজার যে আর কি কবজা, সেই কবজাকে কেন্দ্র করে কি দরজাটা ঘুরতে পারে না, দরজাটা কিন্তু রোটেট করতে পারে। জি স্যার। তো যে বস্তুকে মানে যে বস্তুর মাধ্যমে বা যে বস্তুকে কেন্দ্র করে, যে সাপোর্টকে কেন্দ্র করে কোনো একটা বস্তু অন্য কোনো বস্তু ঘুরতে পারে, সেটা হচ্ছে পিন সাপোর্ট বা হিঞ্জ সাপোর্ট। HINGE, হিঞ্জ। দরজার কবজাকে কি বলা হয়? হিঞ্জ বলা হয়, তাই না? সো পিন বা হিঞ্জ সাপোর্ট। আবার এখন চিন্তা করো যে কোনো একটা সাপোর্টের সাপোর্ট রিয়াকশন সেইগুলাই হবে যে রিয়াকশন গুলাকে বা যে ফোর্স গুলাকে সেই সাপোর্টটা রেজিস্ট করতে পারে। ঠিক আছে, যেমন তুমি কি চাইলে কখনোই কোনো একটা মানে দরজাকে হরিজন্টাল দিকে মানে এটাকে ডিসপ্লেস করতে পারবা, সরাই ফেলতে পারবা? না স্যার, ধরো যে কোনো একটা দরজা আছে, সেই দরজার সঙ্গে হিঞ্জ আছে, সো তুমি কি চাইলেই কোনো একটা দরজাকে হরিজন্টাল অর্থাৎ আনুভূমিক দিক বরাবর সরাতে পারবা? পারবা না। আবার তুমি চাইলে কিন্তু ওইটাকে ভার্টিক্যাল দিক বরাবর উপরে নিচে উঠাতে পারবা না। তুমি ডানে বায়েও সেটাকে নিতে পারবা না, আবার উপরে বা নিচেও সেটাকে উঠাতে পারবা না। পারবা? পারবা না। তার মানে কি, তুমি দুইটা ডিরেকশনে কিন্তু, মানে একটা ভার্টিক্যাল ডিরেকশন, একটা হরিজন্টাল ডিরেকশন, তুমি দুইটা ডিরেকশনের কোনো ডিরেকশনেই কিন্তু দরজাটাকে মুভ করাতে পারছো না, তাই না? তার মানে কি, মুভ করাতে পারছো না কেন? কারণ দরজার সঙ্গে যে হিঞ্জ সাপোর্টটা আছে, ওই হিঞ্জ সাপোর্টটা কিন্তু এই দুইটা মুভমেন্ট আর কি রেজিস্ট করতেছে। তুমি যখন তাকে হরিজন্টাল দিকে আর কি তাকে তুমি ফোর্স অ্যাপ্লাই করছো বা সরানোর চেষ্টা করছো, তখন হিঞ্জ সাপোর্ট রিয়াকশন দিচ্ছে কি তার বিপরীত দিকে। তুমি যদি ডান দিকে ফোর্স অ্যাপ্লাই করো, তাহলে সাপোর্ট রিয়াকশন কোন দিকে হবে? বাম দিকে। বা তুমি যদি বাম দিকে ফোর্স অ্যাপ্লাই করো, তাহলে সাপোর্ট রিয়াকশন কোন দিকে হবে? ডান দিকে। আবার তুমি যখন দরজাটাকে উপরের দিকে সরাতে চেষ্টা করছো, তখন সাপোর্ট রিয়াকশন কোন দিকে হচ্ছে? নিচের দিকে। অর্থাৎ সে একটা কথা একটু শেষ করি, সে দুইটা ডিরেকশনে কিন্তু মুভমেন্ট ঠেকাই দিচ্ছে। সো সেই কারণে এই হিঞ্জ সাপোর্টের রিয়াকশন হচ্ছে দুইটা। এখন এখানে তুমি কিন্তু চাইলে দরজাটাকে হিঞ্জের সাপেক্ষে ঘোরাতে পারছো বা রোটেট করতে পারছো। আর রোটেশন যখনই আসবে, তখনই আসবে হচ্ছে মোমেন্ট। তোমরা ইন্টারমিডিয়েটে হয়তো দেখে আসছো অবশ্যই, যে যখনই কোনো একটা বস্তুর ঘূর্ণন জড়িত, তখনই কিন্তু কি তার সঙ্গে মোমেন্ট জড়িত, তাই না? ধরো যে কোনো একটা বস্তু আছে, এই বস্তুকে তুমি হচ্ছে এখানে একটা ফোর্স অ্যাপ্লাই করলা, এখানে একটা ফোর্স অ্যাপ্লাই করলা, তার মানে কি বস্তুটা কিন্তু ঘুরতে থাকবে, এটা ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরতে থাকবে। সো যেহেতু দরজার যে হিঞ্জটা থাকে, যে কবজা থাকে, সেই হিঞ্জ কিন্তু দরজার রোটেশনকে ঠেকাতে পারে না। আমরা চাইলেই দরজাটাকে ঘোরাতে পারি। সো সেই কারণে এখানে কিন্তু পিন সাপোর্টে কোনো মোমেন্ট, কোনো রিয়াকশন নাই, কোনো মোমেন্ট নাই। যদি এমন হতো যে হ্যাঁ দরজাটাকে আমরা ঘোরাতেও পারি না, তখন কিন্তু এখানে আরেকটা এক্সট্রা রিয়াকশন আসতো, সেটা হচ্ছে মোমেন্ট। আচ্ছা, হ্যাঁ, এখন তোমাদের কোনো কোশ্চেন থাকলে বলো। স্যার, আমরা যে দরজার যে পাল্লাটা যে মানে খুলি বা বন্ধ করি, ওই সাপোর্টটা কি স্যার আপনার এই ভার্টিক্যাল সাপোর্ট? দরজার পাল্লাকে সাপোর্ট দিচ্ছে কে? হিঞ্জ, তাই না? হিঞ্জটা হচ্ছে ভার্টিক্যাল সাপোর্ট বলে কিছু হয় না। আমি আবারও বলছি, আমি ভার্টিক্যাল সাপোর্ট বলে এখনো কিছু বলেছি? বলি নাই কিন্তু, আমি বলেছি পিন সাপোর্ট। সো দরজার যে হিঞ্জ থাকে বা কবজা থাকে, ওইটা হচ্ছে একটা পিন সাপোর্ট বা হিঞ্জ সাপোর্ট। ঠিক আছে, তুমি কি বলতে চাচ্ছ এরকম যে দরজার যে আর কি ফ্রেম থাকে, সেই ফ্রেমটা কোন ধরনের সাপোর্ট, এমন কিছু বলতে চাচ্ছ? জি স্যার, জি স্যার। ফ্রেম, তাই তো? জি স্যার। আচ্ছা, তাহলে আমি বুঝতে পারি নাই বা তুমি আসলে বলো নাই। সো দেখো ফ্রেম, আচ্ছা আমি বলছি ফ্রেমটা কি সাপোর্ট। সো এখন
ধরো যে যদি এমন কোনো একটা সাপোর্ট থাকে, ধরো যে কোনো একটা ওয়াল এখানে আছে, হ্যাঁ, এখানে কোনো একটা ওয়াল আছে এবং সেই ওয়ালের সঙ্গে একদম দৃঢ়ভাবে আবদ্ধ অবস্থায় আছে কোনো একটা বস্তু, ঠিক আছে, ওয়ালের সঙ্গে দৃঢ়ভাবে আটকানো আছে এবং দেখা যাচ্ছে এই বস্তুটাকে আমরা আর কি তোমার মানে বাম দিকে, ডান দিকে, উপরের দিকে আর নিচের দিকে আমরা দেখা যাচ্ছে কোনো দিকে এটাকে মুভ করতে পারি না। এমনকি দেখা যাচ্ছে এটাকে আমরা ঘোরাতেও পারি না, এইটা দেখা যাচ্ছে রোটেটও করে না। তার মানে এই সাপোর্টের কি এখানে তিনটা সাপোর্ট রিয়াকশন আমরা পাচ্ছি। একটা হচ্ছে হরিজন্টাল রিয়াকশন, একটা হচ্ছে ভার্টিক্যাল রিয়াকশন, আরেকটা কি রিয়াকশন, আরেকটা হচ্ছে মোমেন্ট রিয়াকশন। অর্থাৎ যদি কোনো একটা বস্তুকে আমরা উপরের দিকে বা ডান দিকে, বাম দিকে যদি মুভ করতে না পারি, এমনকি যদি আমরা সেই বস্তুটাকে ঘোরাতেও না পারি আগের মতো, তার মানে কি এখানে মোট তিনটা রিয়াকশন এখানে তৈরি হচ্ছে। একটা হচ্ছে ভার্টিক্যাল রিয়াকশন, একটা হরিজন্টাল রিয়াকশন, একটা হচ্ছে কি মোমেন্ট রিয়াকশন। মোমেন্ট কেন আসছে? কারণ আমরা যখনই বস্তুটাকে ঘোরানোর চেষ্টা করছি এই বিন্দুর সাপেক্ষে বা এই সাপোর্টের সাপেক্ষে, তখনই কিন্তু এই সাপোর্টটা কি করছে, এই ঘূর্ণনকে ঠেকাই দিচ্ছে, এই ঘূর্ণন বা এই মোমেন্টকে ঠেকাই দিচ্ছে এবং সেই কারণে এখানে কিন্তু আলাদা আলাদা একটা এক্সট্রা মোমেন্ট রিয়াকশন হিসেবে আসছে। এই ধরনের সাপোর্টকে আমরা বলে থাকি হচ্ছে ফিক্সড সাপোর্ট। ফিক্সড সাপোর্ট, ফিক্সড সাপোর্টের রিয়াকশন কয়টা হয়? তিনটা হয়। একটা হচ্ছে হরিজন্টাল, একটা ভার্টিক্যাল ফোর্স, আর একটা হচ্ছে কি মোমেন্ট, ঠিক আছে। সো এখন তোমরা চিন্তা করো যে দরজার যে ফ্রেমটা থাকে সেই ফ্রেমের সাপোর্ট আবার কে? ফ্রেমের সাপোর্ট কিন্তু ওই যে ওয়ালের সঙ্গে যে ফ্রেমের যে জয়েন্ট, তাই না? তোমরা হয়তো দেখেছো যে ব্রিকের মধ্যে কিন্তু একটা আর কি, অ্যাঙ্গেল দেয় স্যার। হ্যাঁ, একটা অ্যাঙ্গেলের মাধ্যমে কিন্তু মানে ব্রিকের মধ্যে একটা অ্যাঙ্গেল দেওয়া হয় এবং তারপরে কি প্লাস্টার করে দেওয়া হয়, তাই না? সো এইটা কিন্তু একটা ফিক্সড সাপোর্ট, কারণ তুমি দরজার ফ্রেমকে তুমি না তো ডান দিকে বাম দিকে সরাতে পারছো, মানে হরিজন্টাল দিকেও সরাতে পারবে না, আবার ভার্টিক্যাল দিকেও সরাতে পারবে না, আবার তুমি ওই অ্যাঙ্গেলের সাপেক্ষে কি দরজার ফ্রেমকে কি ঘোরাতে পারবা না। না স্যার। তার মানে ওই ফ্রেমটা কিন্তু একটা মানে ফ্রেমের যে সাপোর্ট অ্যাঙ্গেল ওইটা কিন্তু একটা ফিক্সড সাপোর্ট। ফিক্সড সাপোর্ট সব ধরনের মুভমেন্টকে সে রেজিস্ট করে, হরিজন্টাল, ভার্টিক্যাল, রোটেশন, সব ধরনের মুভমেন্টকে কিন্তু ফিক্সড সাপোর্ট রেজিস্ট করে বা ঠেকাই দেয়। সেই কারণে এর রিয়াকশন কয়টা? তিনটা। আচ্ছা, এবার আমরা চিন্তা করি, ধরো যে কোনো একটা এখানে ধরো যে কোনো একটা বাইসাইকেল আছে, হ্যাঁ, ধরো যে বাইসাইকেলের একটা দুইটা চাকা আছে, বাইসাইকেল বা ধরো কোনো একটা কারও হতে পারে, আর এর দুইটা চাকা আছে, ঠিক আছে। সো এখন তোমরা যদি আর কি ভার্টিক্যাল দিকে ফোর্স অ্যাপ্লাই করো এই কারের উপরে, তাহলে কি তোমরা এই চাকা বা চাকাকে অনেক সময় বলা হয় কি রোলার, আর ও এল এল ই আর, রোলার, রোলার সাপোর্ট। এই চাকাকে কি তোমরা কখনো নিচের দিকে মুভ করাতে পারবা? এই চাকাটা কি রোডকে মানে রোড সার্ফেসের মধ্যে দিয়ে কি নিচের দিকে যাবে? না স্যার। যাবে না। তার মানে আমরা কয়টা রিয়াকশন পাইলাম? একটা রিয়াকশন পাইলাম উপরের দিকে। আচ্ছা, ভালো কথা। যেহেতু সে এই মুভমেন্টকে ঠেকাই দিচ্ছে, তার মানে আমরা একটা রিয়াকশন পাইলাম। এখন ধরো যে তোমরা যদি ডান থেকে বাম দিকে একটা ফোর্স অ্যাপ্লাই করো এই চাকার উপরে, তাহলে কি এই চাকাটা কি মুভ করবে না করবে না বলো? তোমরা যদি কোনো একটা বাইসাইকেলকে পেছন দিক থেকে ঠেলা দাও হরিজন্টাল ডিরেকশন বরাবর, ওই বাইসাইকেলের যে চাকা থাকে ওইটাকে মুভ করবে না করবে না? স্যার মুভ করবে। করবে স্যার, মুভ করবে স্যার। তাহলে এত কনফিউশন কেন? অবশ্যই সেটা মুভ করবে, তাই না? তার মানে হরিজন্টাল দিকে কিন্তু এই আমরা কোনো রিয়াকশন পাবো না, কারণ হরিজন্টাল দিকের যে মুভমেন্ট তাকে কিন্তু এটা রেজিস্ট করতে পারছে না, তাই না? আর রোটেশনকে তো রেজিস্ট করার কোনো কোশ্চেনই আসে না। একটা মানে চাকাকে কেন্দ্র করে মানে একটা রোলারকে কেন্দ্র করে কিন্তু যে কোনো বস্তু ঘুরতেই পারবে। সো তাহলে একটা রোলারের রিয়াকশন আমরা কয়টা পাচ্ছি? মাত্র একটা, সেটা হচ্ছে ভার্টিক্যালি আপওয়ার্ডস। একটা রোলারের রিয়াকশন শুধুমাত্র একটা, ঠিক আছে।
কারণ সে শুধুমাত্র ভার্টিক্যাল ডিরেকশনের মুভমেন্টকে সে রেজিস্ট করতে পারে, আর আর অন্য কোনো মুভমেন্ট বা আর অন্য কোনো নড়াচড়াকে সে রেজিস্ট করতে পারে না। তাই তার রিয়াকশন মাত্র একটা, এবং সেটা হচ্ছে ভার্টিক্যাল একটা ফোর্স। তাহলে পিন বা হিল স্যার সাপোর্টের রিয়াকশন দুইটা, রোলারের রিয়াকশন একটা, ফিক্স সাপোর্টের রিয়াকশন তিনটা। এটা তোমরা বুঝতে পেরেছো? জি স্যার, ইয়েস স্যার। স্যার তার মানে স্যার ফ্রি হ্যান্ড ড্রয়িং বলতে স্যার মানে আমাদের রিঅ্যাক্ট্যান্ট ফোর্স যে কয়টা থাকবে সেটাই শো করা। যেমন স্যার রোলারের ক্ষেত্রে হরাইজন্টালি ফ্রি, শুধু ভার্টিক্যাল ফোর্সটা রিঅ্যাক্ট্যান্ট ফোর্স হিসেবে কাজ করতেছে। সেই ক্ষেত্রে ফ্রি হ্যান্ড ড্রয়িং এর ক্ষেত্রে শুধু ভার্টিক্যাল রিঅ্যাকশনটাই শো করা হবে। পিনের ক্ষেত্রে স্যার ভার্টিক্যাল হরাইজন্টাল দুইটাই রিঅ্যাক্ট্যান্ট ফোর্স আছে, সেই ক্ষেত্রে স্যার হরাইজন্টাল ভার্টিক্যাল দুইটাই শো করবে। ফিক্সড এর ক্ষেত্রে স্যার মোমেন্ট হরাইজন্টাল ভার্টিক্যাল তিনটাই আছে, এই জন্য তিনটাই শো করবে। ব্যাপারটা কি এরকম স্যার? এখানে দুইটা ভুল আছে তোমার কথায়। একটা হচ্ছে রিয়াক্ট্যান্ট ফোর্স বলে কিছু হয় না, এটা হচ্ছে রিয়াকশন ফোর্স, ঠিক আছে, প্রতিক্রিয়া রিঅ্যাকশন বল। ফোর্স, জি স্যার। ঠিক আছে। আর 2 নম্বর ভুল হচ্ছে ফ্রি হ্যান্ড ড্রয়িং বলে কিছু হয় না সিভিল ইঞ্জিনিয়ারিং আর কি টার্মিনোলজির মধ্যে। সিভিল ইঞ্জিনিয়ারিং আর কি টেকনিক্যাল টার্ম বা টার্মিনোলজি, এখানে ফ্রি হ্যান্ড ড্রয়িং এরকম বলে কোনো ওয়ার্ডের অস্তিত্ব নাই, ঠিক আছে। যেটা জি আছে স্যার, সেটা হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রাম, ঠিক জি আছে। স্যার, জি স্যার। তো আমি কি ফ্রি হ্যান্ড ড্রয়িং বলে কিছু বলেছি? বলি নাই কিন্তু, তাই না? না না, আর জি স্যার। আমি ফ্রি বডি ডায়াগ্রামের সঙ্গে এইটার সম্পর্ক কিন্তু এখনো বলি নাই আর কি। আমি যেটা বললাম এতক্ষণ সেটা হচ্ছে কোনো একটা বস্তুর ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করতে গেলে, আঁকতে গেলে আমাদেরকে সাপোর্টের রিয়াকশনটা বুঝতে হবে। যদি আমরা বিভিন্ন সাপোর্টের রিয়াকশনটা বুঝতে না পারি, তাহলে আমরা ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করতে পারবো না, ঠিক আছে। সো জি স্যার, এখন ক্লিয়ার আমরা স্যার। বিভিন্ন সাপোর্টের রিয়াকশন সম্পর্কে জানলাম। হ্যাঁ, এখন আমরা ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করতে পারবো, ঠিক আছে। জি স্যার। আচ্ছা, সো ঠিক আছে, আমি তাহলে শুরু করছি। তো এখানে একটা ফ্রেম দেওয়া ছিল। এখন দেখো যে এই ফ্রেমটা আমি কোত্থেকে নিয়েছি আমি সেটাও একটু দেখাবো। ফ্রি বডি নামে একটা টপিকস আছে পেজ নাম্বার 22 তে, ঠিক আছে। সো এখান থেকে আমি আসলে জিনিসটা নিয়েছি। দেখো এখানে একটা ফ্রেম ড্র করা আছে, এই ফ্রেমটা আমি দেখাচ্ছি। সো এই ফ্রেমটা এই যে এইখানে এই পয়েন্টে গ্রাউন্ডের সঙ্গে এর সাপোর্ট কন্ডিশনটা দেখে মনে হচ্ছে এটা কিন্তু আসলে ফিক্সড সাপোর্টের একটা সাইন, ঠিক আছে। যেমন ফিক্সড সাপোর্টকে আমরা অনেক সময় এভাবে দেখিয়ে থাকি যে ধরো যে এটা হচ্ছে একটা বিম, এই বিমকে ধরো যে ডান দিকে একটা ওয়ালের সঙ্গে এটা মানে ফিক্সড অবস্থায় আটকানো আছে, রেস্ট্রেন্ট অবস্থায় আছে বা আবদ্ধ অবস্থায় আছে। সো এই সাপোর্টকে আমরা অনেকটা এইভাবে চিহ্নিত করি আর কি, ঠিক আছে, কয়েকটা হ্যাশ দিয়ে আমরা চিহ্নিত করি। সো সেই অর্থে আসলে এই ফ্রেমের এইচ পয়েন্টে যে সাপোর্টটা দেখানো আছে এটা আসলে দেখে মনে হচ্ছে এটা ফিক্সড সাপোর্ট, এটা আসলে ফিক্সড সাপোর্টেরই সিম্বল। বাট বইতে কিন্তু এই এইচ পয়েন্টে এটাকে একটা পিন সাপোর্ট হিসেবে চিন্তা করেছে, অর্থাৎ এইটা এরা মিন করেছে যে এটা পিন সাপোর্ট, ঠিক আছে। বাট সাধারণত এরকম সিম্বল ধরে আমরা ফিক্স সাপোর্ট বুঝি। সো যাই হোক, আমি এখন দেখাচ্ছি তাহলে এক এক করে। ধরো যে আমরা প্রথমে যে ভার্টিক্যাল মেম্বারটা আছে সেই ভার্টিক্যাল মেম্বারের আর কি ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করব, ঠিক আছে। সো তার আগে দেখো যে এই ভার্টিক্যাল মেম্বারের কোথায় কি ধরনের সাপোর্ট আছে। সি পয়েন্টে একটা পিন সাপোর্ট আছে, অর্থাৎ এইটা হচ্ছে একটা পিন সাপোর্টের আর কি মানে সিম্বল, ঠিক আছে। আর সি ডট পয়েন্ট, দ্বারা সাপোর্ট বোঝায়? না ডট দ্বারা আসলে পিন সাপোর্ট বোঝায় না, কিন্তু ব্যাপারটা কিরকম আমি দেখাচ্ছি। যে একটু আগে আমি দেখাইলাম না যে বিমের পিন সাপোর্ট কোনটা, এরকম। অর্থাৎ যদি কোথাও দেখা যাচ্ছে এরকম কোনো একটা সিম্বল থাকে যে দুইটা মেম্বারকে দেখা যাচ্ছে সংযোগস্থলে এখানে এরকম একটা ছোট্ট একটা সার্কেলের একটা সাইন আছে, তার মানে আমরা আসলে বুঝতে পারি যে এই মেম্বারটাকে পিনের মাধ্যমে সংযুক্ত করা হয়েছে, ঠিক আছে। জি স্যার। আচ্ছা, ওকে। সো সেটাকে অনেক সময় ডট দ্বারাও প্রকাশ করা হতে পারে, দ্যাটস নট এ প্রবলেম। সো এখানে সি পয়েন্টে একটা পিন সাপোর্ট আছে, বি পয়েন্টে একটা পিন সাপোর্ট, আর এইচ পয়েন্টে আর একটা পিন সাপোর্ট। আর ডি পয়েন্টে কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়ালি কোনো পিন সাপোর্ট না, ঠিক আছে। এখানে একটা ক্যাবলের মাধ্যমে এটাকে সাপোর্ট দিয়ে রাখা হয়েছে। একটা জিনিস তোমরা খেয়াল করছো কিনা আমি জানি না, যে এই যে আমি বারবার বলছি যে একটা পিন সাপোর্টের দুইটা রিয়াকশন থাকে, একটা হরিজন্টাল একটা ভার্টিক্যাল।
এটাকে কিন্তু একটু অন্যভাবে চিন্তা করা যায়। যেমন এই দুইটা যে রিয়াকশন ফোর্স, এই দুইটা রিয়াকশন ফোর্সের আমরা রেজাল্ট্যান্ট হিসেবে চিন্তা করতে পারি না এটাকে? যেমন এই দুইটার রিয়াকশন ফোর্সের রেজাল্ট্যান্ট, ধরো যে কথার কথা এইটা, সরি এটা বাঁকা হয়ে গেছে, ধরো যে সে রিয়াকশন ফোর্স হচ্ছে, রেজাল্ট্যান্ট ফোর্স হচ্ছে এইটা সাপোজ, ঠিক আছে? তাহলে আমরা কি চিন্তা করতে পারি? আমরা কিন্তু চিন্তা করতে পারি যে এইটাও কিন্তু এই পিন সাপোর্টের একটা রিয়াকশন, এবং এই যে রেজাল্ট্যান্ট এর কিন্তু একটা অ্যাঙ্গেল থাকবে, তাই না? হরিজন্টালের সঙ্গে অবশ্যই একটা অ্যাঙ্গেল আমরা পাবো। যদি আমরা এই দুইটা রেজাল্ট্যান্ট বের করি আমরা অ্যাঙ্গেল পাবো। কিভাবে পাবো আমি আগের ক্লাসে দেখাইছি। সো আমরা কিন্তু এভাবেও চিন্তা করতে পারি যে একটা পিন সাপোর্টের রিয়াকশন কয়টা? একটা ফোর্স এবং তার সঙ্গে একটা অ্যাঙ্গেল। সোজা কথা হচ্ছে পিন সাপোর্টে দুইটা আননোন জিনিস থাকবে, দুইটা অজানা জিনিস থাকবে। সেটা হতে পারে দুইটা ফোর্স, বা সেটা হতে পারে দুইটা ফোর্সের একটা রেজাল্ট্যান্ট এবং একটা অ্যাঙ্গেল। বুঝতে পেরেছো? এটাকে বুঝতে পেরেছো? একটা পিন সাপোর্টের আননোন থাকবে দুইটা, অজানা জিনিস থাকবে দুইটা। সেটা দুইটা ফোর্সও হতে পারে, আবার এমনও হতে পারে যে এই দুইটা ফোর্সের একটাই মাত্র রেজাল্ট্যান্ট এবং একটা অ্যাঙ্গেল। রেজাল্ট্যান্টের অ্যাঙ্গেল সে হরিজন্টালের সঙ্গে হোক বা ভার্টিক্যালের সঙ্গে হোক। আলটিমেটলি এই ক্ষেত্রেও দুইটা আননোন, এই ক্ষেত্রে দুইটা আননোন, এবং কথা কিন্তু একই, তাই না? আচ্ছা, তো এটা কেন বললাম আমি, দেখো যে এটা বলার কারণ হচ্ছে যে এই যে এখানে যে পয়েন্টটা আছে ডি পয়েন্ট, এই ডি পয়েন্টে কিন্তু এইটা কোনো পিন সাপোর্ট না, এটা একটা ক্যাবলের মাধ্যমে এটাকে সাপোর্ট দেওয়া আছে। তার মানে ডি পয়েন্টে আমরা একটাই মাত্র ফোর্স পাবো ক্যাবল বরাবর, অর্থাৎ ক্যাবল এই ফ্রেমটাকে, এই মেম্বারটাকে উপরের দিকে এভাবে টান দিচ্ছে, অর্থাৎ ক্যাবল বরাবর এভাবে টান দিচ্ছে উপরের দিকে, মানে ক্যাবল বরাবর টান দিচ্ছে, উপরের দিকে না সরি, মানে ক্যাবলটা যেদিকে আছে সেই বরাবর সে টান দিচ্ছে। তার মানে ডি পয়েন্টে কিন্তু আমরা একটাই ফোর্স পাবো। সি পয়েন্টে পাবো দুইটা রিয়াকশন ফোর্স, কারণ সি পয়েন্টে একটা পিন সাপোর্ট আছে, তাই আমরা দুইটা রিয়াকশন ফোর্স পেলাম। স্যার একটু জুম করলে ভালো হইতো, মানে দুইটা পাশ হইলে সুবিধা হতো তোমরা বুঝতে। মানে স্যার আপনি 118 দেওয়া না, 90 অথবা কমাই দিলে আর কমান। আচ্ছা, ভাই আপনি আপনার স্ক্রিনটা জুম করেন। আচ্ছা এখন দেখতে পাচ্ছি আমরা দুইটা একসঙ্গে। দেখো যে সি পয়েন্টে যেহেতু পিন সাপোর্ট আছে, তার মানে সি পয়েন্টে দুইটা রিয়াকশন আসবে। সেটা হতে পারে যে বাম দিকে হতে পারে, ডান দিকে হতে পারে, বা সেটা উপরের দিকে হতে পারে, আবার নিচের দিকে হতে পারে। কোন দিকে হবে উই ডোন্ট নো। কারণ কি? কারণ আমরা কিন্তু এই স্ট্রাকচারটাকে এখনো কোনো অ্যানালাইসিসের মধ্যে আনি নাই, কোনো অ্যানালাইসিস আমরা কিন্তু করি নাই, কোনো মোমেন্ট কিন্তু নিই নাই, বা কোনো ফোর্সের মান কিন্তু এখানে দেওয়াও নাই। সো আমরা আসলে জানি না যে রিয়াকশন কোন দিকে হবে। সো আমরা আমাদের আর কি আন্দাজ মতো আমরা দুইটা রিয়াকশন দেখাই রাখবো, তবে অবশ্যই একটা হবে হরিজন্টাল বরাবর, একটা হবে ভার্টিক্যাল বরাবর। আচ্ছা, সো বি পয়েন্টেও, আচ্ছা বি পয়েন্টের হিসাবটা আলাদা, কারণ দেখো যে এ বি যে মেম্বারটা আছে, এই মেম্বারটা কিন্তু আমরা দেখেই বুঝতে পারছি এখান থেকে যে এটা হচ্ছে একটা কম্প্রেশন মেম্বার, অর্থাৎ এই মেম্বারটা কম্প্রেশনে আছে। এই যে এখান থেকে আমরা ফোর্স দিচ্ছি নিচের দিকে, দ্যাট মিনস এই মেম্বারটা কিন্তু কম্প্রেশনে আছে বা সংকোচনে আছে, এটা আমরা বুঝতে পারছি। এবং যেহেতু সংকোচনে আছে, তার মানে আমরা এই মেম্বারের আগে আমরা এইটার ফ্রি বডি ডায়াগ্রাম আগে দেখে আসি, তাহলে বুঝতে সহজ হবে। দেখো এই এবি মেম্বারের ফ্রি বডি ডায়াগ্রামটা কেমন হবে, এরকম। অর্থাৎ সেই মেম্বারটা তার অ্যাক্সিস বরাবর কম্প্রেশনে আছে, এই যে দুই দিক থেকে দুইটা কম্প্রেসিভ ফোর্স, ঠিক আছে? এখন দেখো বি পয়েন্টে আমরা দুইটা জিনিস খেয়াল করব, যে বি পয়েন্টে এই মেম্বারটাকে আমরা দেখালাম যে বি পয়েন্টে এই ইনক্লাইন্ড মেম্বারকে ফোর্স দেওয়া হচ্ছে বাইরের থেকে এই দিকে। তার মানে এর রিয়াকশন হিসেবে এই মেম্বারটা বি পয়েন্টে কোন দিকে ফোর্স দিবে, তার অপোজিট দিকে। ব্যাপারটা বুঝতে পারছো সবাই? অর্থাৎ এই দুইটা পয়েন্ট কিন্তু আসলে একই পয়েন্ট, ঠিক আছে? এটাও বি পয়েন্ট, আবার এটাও কিন্তু কি বি পয়েন্ট, তাই না? সো এখন দেখো যে এই বি পয়েন্টে এই
ইনক্লাইন্ড মেম্বারটাকে ফোর্স দেওয়া হচ্ছে কোন দিকে? এইদিকে। কারণ কি মেম্বারটা তো কম্প্রেশনে আছে, তাই না? ফলে তার ফোর্স অবশ্যই একটা স্যার আপনার কথা শোনা যাচ্ছে না, অস্পষ্ট। স্যার কথা শোনা যাচ্ছে না। আচ্ছা, তাহলে আমি আবার বলি যে যেহেতু এবি মেম্বারটা কম্প্রেশনে আছে, আমরা দেখেই বুঝতে পারছি অ্যানালাইসিস করার দরকার হচ্ছে না। সো কম্প্রেশনে থাকা মানে কি? কোনো একটা মেম্বারকে দুই দিক থেকে আর কি কম্প্রেস করা হচ্ছে তার অ্যাক্সিস বরাবর। এইটা এই এবি মেম্বারের আর কি মিড পয়েন্ট দিয়ে আমরা যে সরলরেখা চিন্তা করতে পারি সেন্টার দিয়ে, সেটা হচ্ছে কি এই মেম্বারের অ্যাক্সিস বা অক্ষ। সো অক্ষ বরাবর যদি দুইটা এভাবে কম্প্রেসিভ ফোর্স থাকে, তার মানে কি সে কম্প্রেশনে আছে। তার মানে এই মেম্বারের কিন্তু ফ্রি বডি ডায়াগ্রাম ঠিক আছে, তাই না? সো এটা আমি আগে দেখাচ্ছি, কারণ এটা দেখালে তোমরা এই পয়েন্টের এই ফোর্সটা বুঝতে সহজ হবে। ঠিক আছে? সো দেখো এখন এই বি পয়েন্ট এবং এই বি পয়েন্ট এই দুইটা কিন্তু একই পয়েন্ট। ঠিক আছে? এবং আমরা দেখতে পাচ্ছি যে এই বি পয়েন্টে এই ইনক্লাইন্ড মেম্বারটাকে এই ডিরেকশনে ফোর্স দেওয়া হচ্ছে। তার মানে এই মেম্বারটা এই ভার্টিক্যাল মেম্বারকে ফোর্স দিবে কোন দিকে? অবশ্যই এর অপোজিট দিকে। ঠিক আছে? বুঝতে পারছো সবাই? এই ভার্টিক্যাল মেম্বারটা এই মেম্বারকে ফোর্স দিচ্ছে এই দিকে। এইদিকে জি স্যার। তার মানে কি এর রিয়াকশন হিসেবে এই এবি মেম্বার সেটা কি করবে? এই ভার্টিক্যাল মেম্বারকে এই দিকে ফোর্স দিবে। ব্যাপারটা হচ্ছে এরকম। ঠিক আছে? এই দুইটা একে অপরের সমান এবং বিপরীত। ওকে। আর এইচ পয়েন্টে যেহেতু পিন সাপোর্ট আছে, তাই এইচ পয়েন্টেরও রিয়াকশন হবে একটা হরিজন্টাল আর হচ্ছে কি একটা ভার্টিক্যাল। এটা বাম দিকেও হতে পারে আবার নিচের দিকেও হতে পারে, সমস্যা নেই। আর অ্যাট লাস্ট ভার্টিক্যাল মেম্বারের যে সেলফ ওয়েট W2 এটা কাজ করবে এই মেম্বারের যে সেন্টার অফ গ্র্যাভিটি, সেই সেন্টার অফ গ্র্যাভিটির মধ্য দিয়ে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড। ঠিক আছে? তাহলে দেখো যে এই ভার্টিক্যাল মেম্বারের প্রত্যেকটা ফোর্স কিন্তু আমরা দেখাই দিলাম। অর্থাৎ এই ভার্টিক্যাল মেম্বারের উপরে বাইরে থেকে কি কি ফোর্স আসছে সেটা কিন্তু আমরা এই ডায়াগ্রামের মাধ্যমে দেখাই দিলাম। যেমন এই ক্যাবলটা টান দিচ্ছে ক্যাবলের দিকে, পিনের দুইটা রিয়াকশন, ওজন কাজ করছে। তারপরে আমরা এখান থেকে একটু ভিজুয়ালাইজ করলে, একটু আমরা মাথার মধ্যে একটু চিন্তা করলে আমরা বুঝতে পারছি যে ঠিক আছে, যেহেতু এই মেম্বারটা কম্প্রেশনে আছে, তার মানে কি এই মেম্বারটা এই বি পয়েন্টে এই দিকে এটাকে চাপ দিবে, এই ভার্টিক্যাল মেম্বারকে এই দিকে ফোর্স অ্যাপ্লাই করবে। তাহলে সেটা আমরা দেখালাম। আবার এইচ পয়েন্টে পিন সাপোর্ট, তার দুটো রিয়াকশনও আমরা দেখালাম। ওকে, এখন আমরা দেখবো যে একটা এই হরিজন্টাল যে মেম্বারটা আছে, এই হরিজন্টাল মেম্বারের ফ্রি বডি ডায়াগ্রাম। ঠিক আছে? সো ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করার জন্য আগে আমরা হরিজন্টাল মেম্বারকে ড্র করলাম, এখানে যেভাবে আছে সেভাবে ড্র করলাম। তাহলে এখন দেখাবো আমরা কি, যে এই হরিজন্টাল মেম্বারটার উপর বাইরে থেকে কি কি ফোর্স কাজ করছে। নট এইটা যে এই হরিজন্টাল মেম্বার অন্য মেম্বারকে কি ফোর্স দিচ্ছে তা কিন্তু না। বারবার বলছি, ফ্রি বডি ডায়াগ্রাম মানে কোনো একটা বস্তুর ফ্রি বডি ডায়াগ্রাম মানে ওই বস্তুর উপরে বাইরে থেকে যে যে ফোর্স কাজ করছে সেগুলো। ওকে, তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে এই মেম্বারের উপরে বাইরে থেকে একটা ফোর্স কাজ করছে এফ, সেটা আমরা এখানে দেখাই দিলাম। দেখো যেভাবে আছে সেভাবে দেখাই দিলাম। ওকে, তাহলে এখন আমরা আসি নেক্সট পয়েন্ট, এ পয়েন্টে আসি। দেখো এই এ পয়েন্ট যা, আবার এই ইনক্লাইন্ড মেম্বারের এই এ পয়েন্টও কিন্তু সেম, তাই না? জি স্যার। এটা আলাদাভাবে কেন দেখাচ্ছি, কারণ আমরা একবার এই মেম্বারের ডায়াগ্রাম ড্র করছি আর একবার এই মেম্বারের, তাই আমরা এ পয়েন্টকে আলাদা আলাদাভাবে দেখতে পাচ্ছি। বাট এই দুইটা পয়েন্ট কিন্তু আসলে একই পয়েন্ট, আমরা সহজেই বুঝতে পারছি। সো যেহেতু আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই পয়েন্টে, এই এ পয়েন্টে আর কি এই মেম্বারটা একে এই দিকে ফোর্স দিচ্ছে, এই যে আর কি এই ডিরেকশনে ফোর্স অ্যাপ্লাই করছে। তার মানে এই মেম্বারটা এই ফোর্সের রিয়াকশন হিসেবে, প্রতিক্রিয়া হিসেবে সে কি করবে? এই মেম্বারটাকে এই দিকে ফোর্স দিবে, এর অপোজিট দিকে। এবং এই দুইটা ফোর্স কিন্তু একে অপরের সমান এবং বিপরীত। ঠিক আছে? আমি আগের দিন বলেছিলাম, এগুলো ব্যাখ্যা করছিলাম যে নিউটনের গতির তৃতীয় সূত্র অনুসারে, অ্যাকর্ডিং টু দ্য থার্ড ল অফ মোশন,
টু এভরি অ্যাকশন দেয়ার ইজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। সো যেহেতু এই মেম্বারের উপরে রিয়াকশন আসছে এইদিকে বা ফোর্স আসছে এইদিকে, তার মানে এই মেম্বারটা রিয়াকশন হিসেবে ফোর্স দিবে তার অপোজিট দিকে। ওকে, তাহলে জিনিসগুলো একটু কেয়ারফুল, অর্থাৎ যে দুইটা পয়েন্ট যদি ধরো যে এ পয়েন্ট নিয়ে আমরা এখন কাজ করব, কিন্তু এ পয়েন্ট নিয়ে তো আগেও আমরা কাজ করেছি। সো এরকম একটা পয়েন্ট নিয়ে যখন দুইবার কাজ করবো তখন একটু কেয়ারফুল, এই দুইটা রিয়াকশন ফোর্স অবশ্যই একে অপরের বিপরীত হবে। এবং একই কারণে দেখো সি পয়েন্টে যখন আমরা পিন সাপোর্টের রিয়াকশন দিচ্ছি, তখন সি পয়েন্টে আমরা সি পয়েন্ট নিয়ে এর আগেও আমরা কাজ করেছি, তখন ছিল কি ডান দিকে এবং উপরের দিকে পিনের রিয়াকশন। তাই এখন কোন দিকে হবে? ঠিক এর অপোজিট, অর্থাৎ বাম দিকে এবং নিচের দিকে। আমি আশা করি তোমরা এখন জিনিসটা বুঝতে পেরেছো। এটা বোঝা গেছে? জি স্যার, মোটামুটি। সেখানে যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে বলো। যেমন দেখো আমরা হরিজন্টাল মেম্বারের ফ্রি বডি ডায়াগ্রাম অঙ্কন করছি এবং কাজ করব সি পয়েন্ট নিয়ে, ঠিক আছে? কিন্তু সি পয়েন্ট নিয়ে তো আমরা আগেও একবার কাজ করেছি এই ভার্টিক্যাল মেম্বারের ডায়াগ্রাম আঁকার সময়, এবং তখন আমরা কি করেছি, বিনের রিয়াকশন দেখাইছি দুই দিকে, ডান দিকে এবং উপরের দিকে। যদি তাই হয় তাহলে এখন আমরা সেই একই পয়েন্টের রিয়াকশনটা আবার দেখাবো, তাহলে সেটা হবে অবশ্যই এর অপোজিট, অর্থাৎ বাম দিকে এবং নিচের দিকে। কেন হবে? কারণ যদি এটা ইকুয়াল এবং অপোজিট না হয় তাহলে কিন্তু এই জয়েন্টটা ইকুইলিব্রিয়ামে থাকবে না। আমরা একটু পর ইকুইলিব্রিয়ামের শর্ত দেখবো, তখন আমরা আরো ভালো বুঝতে পারবো, ঠিক আছে? যদি ইকুয়াল এবং অপোজিট না হয় তাহলে কিন্তু এই জয়েন্টটা ইকুইলিব্রিয়ামে থাকবে না বা সাম্যাবস্থায় থাকবে না, ঠিক আছে? এবং নিউটনের গতির তৃতীয় সূত্র অনুসারে অবশ্যই এই দুটো ফোর্স একে অপরের সমান এবং বিপরীত হবে। এটাও সিএক্স তাই এটাও সিএক্স, এটা সিওয়াই তাই এটাও সিওয়াই। এখানে এক্স ওয়াই আর কিছুই না, আমরা শুধুমাত্র আর কি হরিজন্টাল ডিরেকশনটাকে এক্স ধরছি আর ভার্টিক্যাল ডিরেকশনকে ওয়াই ধরছি। আচ্ছা, এখন বাকি আছে কি? বাকি আছে শুধুমাত্র এই যে ক্যাবলের ফ্রি বডি ডায়াগ্রাম। একটা কথা সবসময় আমরা মাথায় রাখবো, সেটা হচ্ছে ওয়্যার বা ক্যাবল ইজ অলওয়েজ ইন টেনশন। ক্যাবল কখনো কম্প্রেশনে থাকতে পারে না। এর কারণ কি? কারণ একটা ক্যাবল যদি কম্প্রেশনে থাকে তাহলে সেটা আসলে কি অর্থ দাঁড়াচ্ছে? একটা তাকে যদি আমরা কম্প্রেসড করি তাহলে কি হবে? একটা তারকে যদি আমরা কম্প্রেসড করি তাহলে কি হবে? সেই তার কি আর আগের মতো থাকবে? সেটা কি হবে? না সেটা স্যার। আর কি ডিফর্মড হবে, বিকৃত হবে। সে কারণে একটা তার আসলে কখনো কম্প্রেশনে থাকতে পারে না, নেভার। একটা ওয়্যার যখনই থাকবে তার মানেই সেই ওয়্যারটা অবশ্যই টেনশনে থাকবে, অর্থাৎ দুই দিক থেকে তার উপরে এই ধরনের টেনসাইল ফোর্স কাজ করবে। সো এই যে আমরা দেখতে পাচ্ছি যে এই যে ডিই, এই ডিই কেবলটা কিন্তু এটা টেনশনে আছে, এটা দুই দিক থেকে তাকে এভাবে টেনে ধরে রাখা হয়েছে, ঠিক আছে? এবং যদি তোমরা এভাবে চিন্তা করো যে হ্যাঁ আমরা তো ডি পয়েন্ট নিয়ে আমরা আগেও তো কাজ করেছি, এই যে ডি পয়েন্ট নিয়ে আমরা আগেও কাজ করেছি, তখন ডি পয়েন্টের রিয়াকশন আমরা কোন দিকে দেখিয়েছি? কেবল বরাবর এইদিকে, তাই না? সে কারণে এখন এর রিয়াকশন কোন দিকে হবে? ঠিক এর অপোজিট দিকে, অর্থাৎ এই যে এইদিকে, নিচের দিকে। এভাবেও তোমরা চিন্তা করতে পারো। আবার এভাবেও চিন্তা করতে পারো যে এই কেবলের উপরে বাইরের থেকে কি কি ফোর্স কাজ করছে। দেখো এই ভার্টিক্যাল মেম্বারটা এই কেবলকে এইদিকে কি করছে? টান দিচ্ছে, তাই না? আবার যখন এই ভার্টিক্যাল মেম্বার এই কেবলকে এইদিকে টান দিচ্ছে তখন আবার এই সাপোর্ট কি করছে? সেই কেবলকে ঠেকায় রাখার জন্য আবার সে এইদিকে টান দিচ্ছে, কেবলটাকে এভাবে টেনে ধরে রাখছে। তোমরা বিভিন্ন ভাবে চিন্তা করতে পারো, যার যেভাবে ইচ্ছা। আচ্ছা, ফ্রি বডি ডায়াগ্রাম তোমরা কি বুঝতে পেরেছো মোটামুটি? বা যদি কোনো সমস্যা থাকে তাহলে বলতে পারো। মোটামুটি স্যার, বুঝতে পারছি। সমস্যা আছে কোথায়?
সমস্যা আছে কোথায় ফ্রি বডি ডায়াগ্রামে বলো? স্যার এখন সমস্যা মনে হচ্ছে না। আচ্ছা, যদি সমস্যা মনে না হয় তাহলে আমি কিন্তু পরবর্তী অ্যাসাইনমেন্ট দিব, অর্থাৎ অবশ্যই ফ্রি বডি ডায়াগ্রামটা খুবই গুরুত্বপূর্ণ। সে কারণে ফ্রি বডি ডায়াগ্রাম নিয়ে বেশ কয়েকটা অ্যাসাইনমেন্ট করতে হবে। অর্থাৎ এই যে পেজ নাম্বার 40, এখানে যত ফিগার আছে প্রত্যেকটা ফিগারের ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করতে হবে। আমি অবশ্য আরো কিছু কনসেপ্ট দেখাবো, এখনো আমার দেখানো শেষ হয় নাই। এই পেজে যে প্রত্যেকটা ফ্রেম আছে, প্রত্যেকটা ফ্রেমের যে প্রত্যেকটা মেম্বার, সেই মেম্বারগুলোর ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করতে হবে নিজেদেরকে, ঠিক আছে? আচ্ছা, এটা আমি পরবর্তীতে অ্যাসাইনমেন্ট হিসেবে দিব গুগল ক্লাসরুমে। আপাতত আমি আরো কিছু কনসেপ্ট দেখাতে চাচ্ছি ফ্রি বডি ডায়াগ্রামের। যেমন ধরো যে এইটা হচ্ছে আরেকটা কনসেপ্ট, অর্থাৎ ফেরিসের বইয়ের পেজ নাম্বার 24। দেখো যে এখানে একটা বস্তু আছে এবং এই বস্তুটা কিন্তু এই ইনক্লাইন্ড সারফেসের উপরে এভাবে দাঁড়িয়ে আছে। এবং দাঁড়িয়ে আছে কিভাবে, কেন দাঁড়িয়ে থাকতে পারছে? কারণ এখানে আরেকটা সাপোর্ট এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছ? ঠিক আছে। জি স্যার, দেখতে পাচ্ছি। সো এখন যদি আমরা বলি যে ঠিক আছে, আমরা তাহলে এই যে যে বড় যে চাকা সদৃশ যে বস্তুটা আছে, বা এখানে বলা হচ্ছে স্ফিয়ার, স্ফিয়ার মানে হচ্ছে গোলক। সো এই যে যে গোলকটা এখানে আছে, যদি আমরা বলি যে এই গোলকের ফ্রি বডি ডায়াগ্রাম আমরা ড্র করতে চাই, তাহলে আমরা কি বলবো? তাহলে আমরা আগে এই গোলকটাকে ড্র করব এবং এই গোলকের উপরে বাইরে থেকে কি কি ফোর্স আসছে সেটা আমরা দেখাবো। এখন প্রথমত আগে কাজ করবে হচ্ছে এই গোলকের যে সেলফ ওয়েট ডাব্লিউ সেটা, এবং ওজন সবসময় ভার্টিক্যালি ডাউনওয়ার্ড দিকে কাজ করে। অর্থাৎ সারফেসটা যত ডিগ্রি কোণে ইনক্লাইন্ড হোক না কেন, ডাজেন্ট ম্যাটার, ওজন সবসময় কাজ করবে ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস, নিচের দিকে, ঠিক আছে? তাহলে এই যে ডাব্লিউ আমরা দেখালাম। এবং দেখো যেটা আমি দেখাতে চাচ্ছি মেনলি এই ফিগার থেকে, সেটা হচ্ছে যখন কোনো একটা বস্তু অন্য কোনো একটা সারফেসের উপরে সংস্পর্শে থাকে, তার মানে হচ্ছে ওই যে পয়েন্টে সে সংস্পর্শে আছে ওই পয়েন্ট থেকে একটা রিয়াকশন ফোর্স কাজ করবে, ঠিক আছে? অর্থাৎ এই যে সারফেসটা, এই যে ইনক্লাইন্ড সারফেস 30 ডিগ্রি অ্যাঙ্গেলে, এই ইনক্লাইন্ড সারফেসটা একটা রিয়াকশন দিবে। কারণ রিয়াকশন না দিলে সে তো আসলে এই সারফেসের উপরে দাঁড়ায় থাকতে পারতো না, তাই না? কথার কথা, সাপোজ তোমাদের মধ্যে যদি এখন কেউ ফ্লোরের উপর দাঁড়িয়ে থাকো, যদি ফ্লোর একটা রিয়াকশন তোমাদেরকে না দিত, তাহলে কি তোমরা ফ্লোরের উপর দাঁড়ায় থাকতে পারতা না কিন্তু। না স্যার। একইভাবে এখানেও সেম কথা, এই ইনক্লাইন্ড সারফেস অবশ্যই একটা রিয়াকশন দিবে, এবং এই কোনো একটা সারফেস সবসময়ই সেই সারফেসের লম্ব দিকে রিয়াকশন দেয়, এটা সবসময় মাথায় রাখবা। আমি আবার বলি, কোনো একটা সারফেস সবসময় সেই সারফেসের লম্ব দিকে রিয়াকশন দিবে বা পারপেন্ডিকুলার ডিরেকশনে রিয়াকশন দিবে। যেমন ধরো যে এখানে কোনো একটা ইনক্লাইন্ড সারফেস আছে এইভাবে, ধরো যে এটা হচ্ছে 40 ডিগ্রি অ্যাঙ্গেলে ইনক্লাইন্ড অবস্থায় আছে, এবং এইখানে একটা ধরো যে বস্তু আছে এভাবে, ধরো যে সাপোজ এই বস্তুটা এখানে স্থির অবস্থায় আছে, সে কথার কথা, তার মানে এই বস্তুটাকে অবশ্যই একটা রিয়াকশন দিচ্ছে এই সারফেসটা। এবং সেই তাহলে আমরা রিয়াকশনটা কিভাবে দেখাবো, আমরা এই বস্তুটার ফ্রি বডি ডায়াগ্রাম কিভাবে ড্র করব? তাহলে আগে আমরা বস্তুটাকে বাইরে আগে আলাদাভাবে অঙ্কন করব, যে ঠিক আছে এটা হচ্ছে আমাদের সেই অবজেক্ট, আমরা এই অবজেক্টের ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করতে চাচ্ছি। ওকে ফাইন, তার মানে এই অবজেক্টের আগে আমরা ওজনটা দেখাইলাম ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস ডাব্লু, ঠিক আছে? আবার আমরা এখন দেখাবো হচ্ছে এই বস্তুটার উপরে এই সারফেসের যে রিয়াকশন ফোর্স সেইটা, অর্থাৎ এই সারফেসটা যদি 40 ডিগ্রি অ্যাঙ্গেলে ইনক্লাইন থাকে, সে কথার কথা 40 ডিগ্রি অ্যাঙ্গেলে, তার মানে এই যে এই সারফেসের লম্ব দিকে, দ্যাট মিন্স এই যে এইভাবে কিন্তু একটা রিয়াকশন আসবে এই বস্তুর উপরে, যে এখানে এই অ্যাঙ্গেলটা হবে কত, 90 ডিগ্রি, ঠিক আছে? তোমরা বুঝতে পেরেছো? এবং আমরা জ্যামিতির মাধ্যমে দেখাতে পারি যে কোনো একটা সারফেসের এই অ্যাঙ্গেলটা যা, এই ইনক্লাইনেশন অ্যাঙ্গেল, এটাকে বলা হয় ইনক্লাইনেশন অ্যাঙ্গেল, এটাও যা। আবার দেখা যাচ্ছে যে
এইটাও কিন্তু তাই সেম। সো এত কিছু এখন এটা তোমাদের না বুঝলেও চলবে। সোজা কথা হচ্ছে আমরা বলতে পারি যে এই সারফেসটা তার লম্ব দিকে একটা রিয়াকশন দিবে এইভাবে, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা হবে কত 90 ডিগ্রি। এই যে এই অ্যাঙ্গেলটা আমি দেখাইছি কত 90 ডিগ্রি। আবার ধরো যে আর একটা সারফেস আছে কিভাবে, এইভাবে আছে অনেক ইনক্লাইন্ড দেখা যাচ্ছে। সাপোজ ধরো যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে কত, সাপোজ 80 ডিগ্রি, ঠিক আছে, 80 ডিগ্রি কোণে ইনক্লাইন্ড। এখন এই সারফেসের উপরে যদি কোনো বস্তু থাকে তাহলে সেই বস্তুর উপরেও কিন্তু রিয়াকশন দিবে কিভাবে, এই সারফেসের লম্ব দিকে, দ্যাট মিন্স এইভাবে। তোমরা বুঝতে পেরেছো এবার? জি স্যার। কোনো একটা সারফেস সবসময় সেই সারফেসের সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রিয়াকশন দিবে, এটাই হচ্ছে মূল কথা। সো সেই কারণে দেখো আমরা এখানে এই স্ফিয়ারের এই গোলকের আমরা ফ্রি বডি ডায়াগ্রাম এভাবে দেখাইতে পারি, অর্থাৎ এই পয়েন্টে একটা রিয়াকশন ফোর্স আসবে একদম কি এই সারফেসের পারপেন্ডিকুলার, ঠিক আছে, এই যে F1, এবং এখানে যে একটা স্টপ আছে, এই যে এখানে যে আরেকটা বস্তুর মাধ্যমে এটাকে আর কি সাপোর্ট দেওয়া আছে, অর্থাৎ এই পয়েন্টেও কিন্তু একটা রিয়াকশন ফোর্স আসবে, এবং সেটা আসবে কোন দিকে দেখো, সেটা আসবে হচ্ছে এই যে যে মানে গোলক আছে এই গোলকের কেন্দ্র বরাবর, ঠিক আছে। কারণ আমরা জ্যামিতিতে একটা জিনিস শিখে আসছি 9, 10 অথবা ইন্টারমিডিয়েটে, এরকম যে ধরো যে কোনো একটা বৃত্ত আছে এখানে, হ্যাঁ, ধরো যে কোনো একটা বৃত্ত, এবং সেই বৃত্তের যদি কোনো একটা বিন্দুতে আমরা স্পর্শক বা ট্যানজেন্ট অঙ্কন করি, যদি কোনো একটা বিন্দুতে আমরা স্পর্শক অঙ্কন করি এইভাবে, এটা হচ্ছে একটা স্পর্শক, তার মানে সেই স্পর্শকটা অবশ্যই কেন্দ্র এবং সেই বিন্দুর যে সংযোগকারী সরল রেখা তার সঙ্গে কত হবে 90 ডিগ্রি হবে। এটা কিন্তু তোমরা 9, 10 এবং এইচএসসি তে পড়ে আসছো, মনে আছে কারোর? তোমরা কেউ কোনো রেসপন্স করছো না কেন? যে ধরো যে কোনো একটা বৃত্ত আছে, সেই বৃত্তের যদি কোনো একটা যে কোনো একটা বিন্দুতে আমরা কোনো একটা স্পর্শক বা ট্যানজেন্ট অঙ্কন করি, সেই ট্যানজেন্টটা অবশ্যই কেন্দ্র এবং সেই বিন্দুর সংযোগকারী সরলরেখার উপরে লম্ব হবে, ঠিক আছে, এটা একটা থিওরেম বা উপপাদ্য ছিল। তো সেই কারণে দেখো যে এইখানে কিন্তু আমরা এই গোলকের উপরে যে এই যে এই পয়েন্টে যে রিয়াকশন ফোর্সটা দেখাচ্ছি, এটা কিন্তু অবশ্যই এই পয়েন্টের সঙ্গে ট্যানজেন্ট, অর্থাৎ এই পয়েন্টে যদি আমরা একটা স্পর্শক চিন্তা করতাম মনে মনে বা চিন্তা করি, এই পয়েন্টে যদি আমরা একটা স্পর্শক চিন্তা করি তাহলে সেই স্পর্শকের সঙ্গে অবশ্যই লম্বভাবে হবে। দ্যাট মিন্স এই যে এই ফোর্সের লাইন অফ অ্যাকশন কিন্তু অবশ্যই এই স্ফিয়ারের আর কি সেন্টার অফ গ্র্যাভিটি সিজি অথবা সেন্টার দিয়ে অতিক্রম করবে। আর একইভাবে এখানেও সেম, দেখো এই সারফেস রিয়াকশনটাও কিন্তু এই যে এই সারফেস রিয়াকশনের যে লাইন অফ অ্যাকশন, এটাও কিন্তু এই সেন্টার অফ গ্র্যাভিটির মধ্য দিয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তোমরা কি এটা বুঝতে পেরেছো সবাই? জি স্যার। আচ্ছা, এটা 30 ডিগ্রি কেন হইলো? এই যে এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি বলছে, আবার এটা 30 ডিগ্রি বলছে, কেন হইলো? কারণ কি? স্যার ওটা নিচে স্যার 30 ডিগ্রিতে স্যার এমনি স্যার ওটা দাঁড়িয়ে আছে কর্নারে, আর ওটা সেন্টারে স্যার। যদি এটা 30 হয় তাহলে এটা 60 হবে, সে কথা ঠিক আছে, কারণ টোটালটা হচ্ছে 90 ডিগ্রি। জি স্যার। সেটা বলছি না আমি, তুমি সিম্পলি চিন্তা করো যে এই সারফেসের লম্ব দিকে, অর্থাৎ 30 ডিগ্রি ইনক্লাইন্ড একটা সারফেস, তার আবার লম্ব দিকে যদি একটা রিয়াকশন হয়, তাহলে এইখানে একটা লাইন তোমরা চিন্তা করো, যে আমি যে লাল পয়েন্টার দিয়ে দেখাচ্ছি, এইখানে যদি একটা লাইন আমরা চিন্তা করি মনে মনে, তাহলে এই লাইন এবং এই লাইন এই দুইটার মধ্যে অ্যাঙ্গেল অবশ্যই 30 ডিগ্রি হবে। কারণটা খুবই স্বাভাবিক, কারণ দেখো যে এই লাইনটা কিন্তু এর উপরে লম্ব, তাই না? জি স্যার। আবার এই লাইনটা কিন্তু এই হরিজন্টালের সঙ্গে লম্ব, ঠিক কিনা? জি স্যার। এটা আমরা জ্যামিতিক ভাবে দেখাতে পারি
যে এই দুইটার মধ্যে অ্যাঙ্গেল হবে 30 ডিগ্রি। কারণ কি? কারণ এই লাইনটা এই সারফেসের উপরে লম্ব, আবার এই লাইনটা এই সারফেসের উপরে লম্ব, আবার এই দুইটা সারফেসের মধ্যবর্তী অ্যাঙ্গেল 30 ডিগ্রি। তার মানে কি তাদের দুইটা লম্বের মধ্যবর্তী অ্যাঙ্গেল অবশ্যই 30 ডিগ্রি হবে। ঠিক আছে? জি স্যার। আমি আবার বলি, ধরো যে সাপোজ এই যে দুইটা সারফেস, ঠিক আছে, এই দুইটা সারফেসের আচ্ছা এই দুইটা সারফেসের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? 40 ডিগ্রি, বা ইনক্লাইনড অ্যাঙ্গেল হচ্ছে কত? ইনক্লাইনেশন অ্যাঙ্গেল 40 ডিগ্রি। তার মানে আমরা বলতে পারি যে এই দুইটা সারফেসের যে দুইটা লম্ব আছে, যেমন এইটা হচ্ছে এই সারফেসের উপর লম্ব, আবার যদি এখানে একটা লাইন আমরা অঙ্কন করি, একটা ভার্টিক্যাল লাইন যদি আমরা ড্র করি, এই লাইনটা আবার কার উপর লম্ব? এইটার উপর লম্ব। তাহলে যেহেতু এই দুইটা সারফেসের মধ্যবর্তী কোণ 40 ডিগ্রি, তার মানে তাদের যে দুইটা লম্ব আছে এইটা এবং এইটা, তাদের মধ্যবর্তী কোণও কত হবে? এটাও কত হবে? 40 ডিগ্রি হবে, এবং এটাও কত হবে? 40 ডিগ্রি হবে। এইটাই আর কি। ওকে, এরপরেও যদি কারোর বুঝতে সমস্যা থাকে তাহলে এই ক্লাস শেষ হওয়ার পর আমি গুগল ক্লাসরুমে ভিডিও আপলোড দিব, সেই ভিডিওটা দেখলে তোমরা এটা বুঝতে পারবা। ওকে, আচ্ছা, আরেকটা যে কনসেপ্ট আমি দেখাবো ফ্রি বডি ডায়াগ্রামে, সেটা হচ্ছে পুলির ক্ষেত্রে। যদি এখানে একটা পুলি থাকে, তোমরা আশা করি সবাই পুলি দেখেছো, যেমন আগেকার দিনে আমরা কিন্তু কুয়া থেকে পানি তুলতাম, তাই না? কোনো একটা পুলি বা যাকে বলা হয় কপি কল, আমরা কিন্তু কপি কলের মাধ্যমে কিন্তু কুয়া থেকে আর কি দড়ির মাধ্যমে টেনে কিন্তু বালতিতে করে আমরা পানি তুলতাম, তাই না? নাকি? জি স্যার। সো কোনো একটা পুলি তার মানে প্রধান বৈশিষ্ট্য কি? সে কিন্তু কোনো একটা বিন্দুকে কেন্দ্র করে, তার সেন্টার পয়েন্টকে কেন্দ্র করে কিন্তু ঘুরতে পারে, তাই না? এবং তার কারণে কিন্তু তার উপর দিয়ে যদি কোনো দড়ি আমরা চিন্তা করি, সেই দড়ি কিন্তু উপরের দিকে অথবা নিচের দিকে উঠানামা করতে পারে। সো কোনো একটা পুলির ফ্রি বডি ডায়াগ্রাম কিভাবে ড্র করতে হয় সেটা এখানে দেখানো আছে। অর্থাৎ সেই পুলি যদি স্মুথ হয়, অর্থাৎ যদি সেই পুলির উপরে মানে সেই পুলির মধ্যে যদি কোনো ঘর্ষণ বল কাজ না করে, যদি মসৃণ একটা পুলি হয়, তাহলে আমরা দেখাতে পারি যে এই পুলির এই দিকে যদি টি পরিমাণে ফোর্স কাজ করে, তাহলে এই প্রান্তেও কাজ করবে টি পরিমাণে ফোর্স, একই ফোর্স। দূরত্ব কি সমান থাকবে? না, এখানে কিন্তু কোনো দূরত্বের কোনো কোশ্চেন আসছে না, কারণ আমরা দেখাচ্ছি যে শুধুমাত্র দুইটা ফোর্স। ঠিক আছে? অর্থাৎ জিনিসটা হচ্ছে এরকম যে ধরো যে কোনো একটা পুলি আছে এরকম, ধরো যে নিচে হচ্ছে সেই কুয়া, তাহলে আমরা এই পুলির উপর দিয়ে আমরা রোপ এভাবে দিয়ে দিয়েছি। ধরো যে দড়িটা অনেক দূর নেমে গেছে, ডাজেন্ট ম্যাটার। ধরো যে এখানে একটা বালতি আছে, আর বালতি থাকা মানে কি, এখানে একটা ওজন আছে, মেনলি ডাব্লু আছে, এবং এই পুলিটাকে আমরা উপরের দিকে টানছি, তাই না? ধরো যে এদিক থেকে কেউ একজন টানছে, তাই তো নাকি? তাহলে আমরা কি দেখাতে পারি, এই পুলির যদি এই পুলিটা স্মুথ পুলি হয়, তাহলে এই পুলির ফ্রি বডি ডায়াগ্রাম আমরা এইভাবে দেখাইতে পারি যে আমরা আগে পুলিটাকে ড্র করব, এবং এই পুলির উপরে বাইরের থেকে কি কি ফোর্স কাজ করছে সেটা আমরা দেখাচ্ছি। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে ডান দিকে একটা ফোর্স, এই যে একটা ওজন কাজ করছে, বালতির যে ওজন ডাব্লু, ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস। আবার কোনো একজন ব্যক্তি তাকে এইদিকে টানছে, দ্যাট মিনস আর একটা ফোর্স কাজ করছে এই যে হরিজন্টালি। ঠিক আছে? এবং যদি স্মুথ পুলি হয় তাহলে এই দুটো ফোর্স একে অপরের সমান হবে, এটাই বলতে চাচ্ছি আমি। আর যদি এই পুলিটা একটা রাফ পুলি হয়, অর্থাৎ এই পুলির মধ্যে যদি ঘর্ষণ বল কাজ করে, ঘর্ষণের কারণে আমরা কি জানি, শক্তির অপচয় হয়। সো যদি ঘর্ষণ বল কাজ করে, তাহলে যদি একদিকে হয় T2, তাহলে আরেকদিকে হবে হচ্ছে T1। নট স্মুথ মানে মসৃণ নয় বা অমসৃণ বা রাফ, ROUGH। রাফ পুলির ক্ষেত্রে যদি একদিকে হয় T2, তাহলে আরেকটা হবে T1। এটা জাস্ট একটা এক্সাম্পল, এটা যে T2 হইতে হবে এর কিন্তু কোনো মানে নাই। ঠিক আছে? এটাও T1 হতে পারে, এটাও T2 হতে পারে, এটা শুধুমাত্র একটা এক্সাম্পল। আবার ধরো যে এই পুলিকে যদি কোনো একটা আর কি বস্তুর সঙ্গে সাপোর্ট দিয়ে রাখা হয়, তার মানে কি এই বস্তুর উপরে কি একটা টান আসবে না, নাকি? জি স্যার। জি স্যার। ধরো যে এখানে যদি আমরা বলতাম যে ঠিক আছে এই পুলিকে কেউ টানছে না, জাস্ট এটাকে একটা বস্তুর মাধ্যমে এখানে সাপোর্ট দিয়ে রাখা হয়েছে, ধরো দড়িটা এখানে বেঁধে রাখা হয়েছে,
তার মানে কি, এই যখন এই বালতিতে যখন পানি থাকবে তখন কিন্তু কি হবে, এই বস্তুর উপরে একটা ডান দিকে একটা টান কাজ করবে, তাই না? জি স্যার। সেই কারণে এই বস্তুর ফ্রি বডি ডায়াগ্রাম দেখানো হয়েছে এইভাবে, যে এর উপরে ডান দিকে একটা ফোর্স কাজ করছে। এই যে যার যার ফ্রি বডি ডায়াগ্রাম, তার তার উপরে বাইরের থেকে কাজ করা ফোর্স এখানে দেখানো হয়েছে। আমি আশা করি তোমরা এখন ক্লিয়ার। জি স্যার। ওকে, সো ফ্রি বডি ডায়াগ্রামে মোটামুটি এই কনসেপ্ট গুলো আমার দেখানো দরকার ছিল, যে সাপোর্ট রিয়াকশন আসবে সবসময় কোনো একটা সারফেসের আর কি লম্ব দিকে, আর পুলির ফ্রি বডি ডায়াগ্রাম কিভাবে ড্র করতে হয়, তারপরে ফিক্সড সাপোর্ট যদি কোথাও থাকে তাহলে সেক্ষেত্রে রিয়াকশন আসবে কয়টা, আমরা রিয়াকশন কয়টা দেখাবো, 3টা দেখাবো। আবার যদি কোথাও ধরো যে পিন সাপোর্ট থাকে তাহলে রিয়াকশন দেখাবো কয়টা, 2টা। সো এই কনসেপ্ট গুলোর উপর নির্ভর করে আমরা এই অ্যাসাইনমেন্ট গুলো করবো। সবাই নিজে ট্রাই করবা। এই যে প্রত্যেকটা মেম্বারের, সবগুলা দরকার নেই, আমি উল্লেখ করে দিব। সো তোমরা এখানে ফ্রি বডি ডায়াগ্রাম গুলো নিজেরা ট্রাই করবে, তাহলে শিখতে পারবে ভালো। ওকে, তাহলে আমরা লেকচারে আসি আবার। ফ্রি বডি ডায়াগ্রাম আমরা মোটামুটি ড্র করা শিখলাম। সো এরপরে যেটা আসবে সেটা হচ্ছে ইকুইলিব্রিয়াম, এবং মেকানিক্সের সবচাইতে গুরুত্বপূর্ণ টপিকস হচ্ছে এটা, সাম্যাবস্থা বা ইকুইলিব্রিয়াম। কারণ এই ইকুইলিব্রিয়াম, এই টপিকসটা বা এই কনসেপ্টটা আমরা শুধুমাত্র মেকানিক্স না, আমরা সলিড মেকানিক্স, স্ট্রাকচার, মানে সমস্ত জায়গাতে আমরা বারবার অ্যাপ্লাই করব। ঠিক আছে? সো ইকুইলিব্রিয়াম মানে হচ্ছে সাম্যাবস্থা। এর সংজ্ঞাটা এরকম যে ইফ দ্য রেজাল্টেন্ট অফ এ ফোর্স সিস্টেম ইজ জিরো, যদি কোনো একটা ফোর্স সিস্টেমের রেজাল্টেন্ট জিরো হয় বা লব্ধি শূন্য হয়, তাহলে দ্য সিস্টেম ইজ সেড টু বি ইন ইকুইলিব্রিয়াম। তাহলে ওই ফোর্স সিস্টেম বলা হয় যে সেই ইকুইলিব্রিয়ামে আছে, ওই ফোর্স সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে আছে, এটা বলা হয়। অর্থাৎ এর মেন শর্ত কি, যে কোনো একটা ফোর্স সিস্টেমের উপর, কোনো একটা ফোর্স সিস্টেম মানে কি আমি আগের ক্লাসে ব্যাখ্যা করেছি, কয়েকটা ফোর্সের আর কি, কয়েকটা ফোর্সকে একত্রে বলা হয় ফোর্স সিস্টেম। সো কোনো একটা ফোর্স সিস্টেমের যদি লব্ধি হয় জিরো, তাহলে সেই সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে আছে, এটা আমরা বলবো, বা বলা হয় যে সেই সিস্টেমটা, সেই ফোর্স সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে আছে। সো ইকুইলিব্রিয়ামের কতগুলো শর্ত বা কতগুলো কন্ডিশন আছে এটা এখন বুঝতে হবে। যেমন যদি আমরা কোপ্লানার প্যারালাল ফোর্স সিস্টেম চিন্তা করি, কোপ্লানার প্যারালাল ফোর্স অর্থাৎ অনেকগুলো ফোর্স, যে ফোর্স গুলার প্রত্যেকটা ফোর্স কোপ্লানার এবং প্রত্যেকটা ফোর্স একে অপরের প্যারালাল। আমরা আগের ক্লাসে কোপ্লানার ফোর্স সিস্টেম, প্যারালাল ফোর্স সিস্টেম সম্পর্কে জেনেছিলাম। সো কোনো একটা ফোর্স সিস্টেমকে যখন আমরা দুইটাই বলি, অর্থাৎ কোপ্লানার প্যারালাল ফোর্স সিস্টেম, তার মানে হচ্ছে ওই ফোর্স সিস্টেমটা একই সঙ্গে কোপ্লানার মানে সমতলীয়, একই সমতলে আছে সবগুলা ফোর্স। আবার ওই ফোর্স সিস্টেমটা একই সঙ্গে প্যারালাল, অর্থাৎ প্রত্যেকটা ফোর্স একে অপরের সমান্তরাল। ঠিক আছে? আবার একইভাবে যখন কোনো একটা ফোর্স সিস্টেমকে আমরা কোপ্লানার কনকারেন্ট বলি, তার মানে ওই ফোর্স সিস্টেমটা একই সঙ্গে কোপ্লানার এবং একই সঙ্গে কনকারেন্ট, অর্থাৎ এক পয়েন্টে মিলিত হয়, সবগুলো লাইন অফ অ্যাকশন একটা বিন্দুতে মিলিত হয়। সো কোপ্লানার প্যারালাল ফোর্স সিস্টেমের সাম্যাবস্থার শর্ত হচ্ছে সবসময় দুইটা, একটা হচ্ছে সামেশন অফ ফোর্স সমান 0 এবং সামেশন অফ মোমেন্ট সমান 0। সামেশন, এই চিহ্নটাকে বলা হয় সামেশন। সামেশন শব্দের অর্থ হচ্ছে যোগফল, অর্থাৎ সবগুলো ফোর্সকে যোগ করলে আমরা কত পাবো, 0 পাবো, এবং সবগুলো মোমেন্টকে যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো হচ্ছে কত, 0। এফ মানে ফোর্স, এম মানে মোমেন্ট। সো এটাকে আমরা একটু অন্যভাবেও চিন্তা করতে পারি, যে শুধুমাত্র সামেশন অফ ফোর্স সমান 0 আমরা এইটা না বলে আমরা এরকমও বলতে পারি যে সামেশন অফ ফোর্স অর্থাৎ সামেশন অফ এফ এক্স সমান 0 এবং সামেশন অফ এফ ওয়াই সমান 0। এক্স মানে সাধারণত আমরা বুঝি হরিজন্টাল ডিরেকশন এবং ওয়াই মানে আমরা বুঝি ভার্টিক্যাল ডিরেকশন, অর্থাৎ হরিজন্টাল ডিরেকশন বরাবর সবগুলা ফোর্সের সামেশন 0, আবার ভার্টিক্যাল ডিরেকশন বরাবর সবগুলা ফোর্সের সামেশন 0। এই দুইটাকে অনেক সময় একত্রে বলা হয় সামেশন অফ ফোর্স সমান 0। তাহলে বেসিক্যালি কোপ্লানার প্যারালাল ফোর্স সিস্টেমের সাম্যাবস্থার শর্ত কয়টা বলো? সাম্যাবস্থার শর্ত 3টা।
সামেশন অফ fx সমান 0, সামেশন অফ fy সমান 0 এবং সামেশন অফ মোমেন্ট সমান 0। মোমেন্ট। ওকে, তাহলে প্যারালাল ফোর্স সিস্টেমের সাম্যাবস্থার শর্ত তিনটা, এটা আমরা মনে রাখবো। এবং যদি কোনো একটা আর কি কনকারেন্ট ফোর্স সিস্টেম থাকে, কোপ্লানার কনকারেন্ট ফোর্স সিস্টেম, তাহলে তাদের আবার সাম্যাবস্থার শর্ত দুইটা, সামেশন অফ fx সমান 0 এবং সামেশন অফ fy সমান 0। অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু আর সামেশন অফ মোমেন্ট সমান 0 হবে না, কারণ কনকারেন্ট ফোর্সের ক্ষেত্রে কোনো মোমেন্ট আসে না। কেন আসে না আমরা পরে বুঝতে পারবো। ওকে, সো এই দুইটা জিনিস খুব ভালো মতো আমরা মাথায় রাখবো। একটু ডিসকাস। আচ্ছা, মোমেন্ট হচ্ছে, দেখো যে মোমেন্ট হচ্ছে যে ধরো সাপোজ কথার কথা যে ধরো যে কোনো একটা বিন্দু আছে এবং কোনো একটা ফোর্স আছে, ঠিক আছে? তাহলে আমরা যদি বলি যে এই বিন্দুর সাপেক্ষে এই ফোর্স কি পরিমাণে ঘূর্ণন প্রবণতা সৃষ্টি করবে, সেটাই হচ্ছে এই ফোর্সের মোমেন্ট। কোনো একটা ফোর্সের মোমেন্ট মানে হচ্ছে সেই ফোর্স ইনটু যে বিন্দুর সাপেক্ষে মোমেন্ট নিচ্ছি সেই বিন্দু থেকে ওই ফোর্সের লাইন অফ অ্যাকশনের পারপেন্ডিকুলার ডিস্টেন্স। অর্থাৎ যদি আমরা মোমেন্টটা এই বিন্দুর সাপেক্ষে চিন্তা করি, তাহলে এই বিন্দুর সাপেক্ষে এই এফ ফোর্সের মোমেন্ট কত হবে? মোমেন্ট এম ইজ ইকুয়াল টু ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিস্টেন্স এ, ঠিক আছে? আবার ধরো যে যদি আমরা এই একই ফোর্সের মোমেন্ট আমরা এই বিন্দুর সাপেক্ষে চিন্তা করি, যে ঠিক আছে এই বিন্দুর সাপেক্ষে এই ফোর্স কি পরিমাণে আর কি ঘূর্ণন প্রবণতা সৃষ্টি করে, সেটা হচ্ছে মোমেন্ট। তাহলে যদি আমরা এই বিন্দুর সাপেক্ষে মোমেন্ট নেই, তখন আবার ডিসটেন্স কত হবে? এখান থেকে এতটুকু, যা হয় তাই, ঠিক আছে? আমরা মোমেন্ট নিয়ে পরবর্তীতে মানে ডিটেলস আলোচনা করব, একটা চ্যাপ্টারই আছে এটার উপরে, ঠিক আছে? সো তখন আমরা ইন ডিটেলস আরো বুঝতে পারবো। ওকে, সো শুধু এইটুকু এখন মনে রাখো যে প্যারালাল ফোর্স সিস্টেমের সাম্যাবস্থার শর্ত হচ্ছে তিনটা। এখানে মোমেন্ট সমানও 0 হতে হবে, মানে মোমেন্টের যোগফলও 0 হতে হবে। আর কনকারেন্ট ফোর্সের সাম্যাবস্থার শর্ত দুইটা, তো শুধু ফোর্সের যোগফল 0 হতে হবে। দেখো, ফোর্সের যোগফল 0 হওয়া মানেই কিন্তু রেজাল্টেন্ট 0 হওয়া, একই কিন্তু কথা। কারণ রেজাল্টেন্ট মানেই কি যোগফল বা সামেশন। সো এখানে আরেকটা সংজ্ঞা আমরা দেখবো এই লেকচারে, সেটা হচ্ছে ট্রাস। ট্রাস হচ্ছে এমন একটা স্ট্রাকচার that consists of two force members only and with triangular formation। অর্থাৎ যখন কোনো একটা স্ট্রাকচার অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ত্রিভুজ আকৃতি মানে ত্রিভুজ আকৃতি বস্তুর সমন্বয়ে গঠিত হয়, তখন তাকে বলা হয় ট্রাস। যদিও ট্রাস নিয়ে আমরা আলোচনা এখন করছি না, শুধুমাত্র আমরা সংজ্ঞাটা শিখবো, এটা পরবর্তীতে আমরা ডিটেলস দেখবো। ধরো যে সাপোজ কোনো এক কতগুলা মেম্বারকে যদি একসঙ্গে জয়েন করা হয়, সাপোজ ধরো যে এইটা হচ্ছে একটা মেম্বার, তাকে আমরা পিন সাপোর্টের মাধ্যমে আরেকটা মেম্বারের সঙ্গে যুক্ত করলাম, আবার আরেকটা মেম্বারকে আমরা পিন সাপোর্টের মাধ্যমে এখানে যুক্ত করলাম। তাহলে এখানে মোট কতগুলা মেম্বার আছে? একটা, দুইটা, তিনটা। তিনটা মেম্বারকে আমরা তিনটা পিন সাপোর্টের মাধ্যমে যুক্ত করেছি। আবার ধরো যে আমরা আরেকটা মেম্বারকে এখানে যুক্ত করলাম আরেকটা পিন সাপোর্টের মাধ্যমে। তাহলে এটা কিন্তু একটা ট্রাস গঠিত হইলো, কারণ দেখো প্রত্যেকটা যে ক্ষুদ্র ক্ষুদ্র যে ফরমেশন আছে সেটা কিন্তু এক একটা ত্রিভুজ, তাই না? এইটা একটা ত্রিভুজ, তারপরে এইটা একটা ত্রিভুজ, তারপর ধরো যে আমরা যদি আরো দুইটা মেম্বার এখানে যুক্ত করি আর কি পিন সাপোর্টের মাধ্যমে, তাহলে এইটাও কিন্তু আরেকটা ত্রিভুজ। তাহলে এই টোটালটা কিন্তু আরেকটা ট্রাস, ঠিক আছে? ট্রাস হওয়ার শর্ত কি ত্রিভুজের মতো হইতে হবে নাকি? ট্রাস হওয়ার শর্ত হচ্ছে যে ট্রাস গঠিত হওয়ার পর প্রত্যেকটা যে ক্ষুদ্র ক্ষুদ্র ফরমেশন থাকবে সেগুলো যেন ট্রায়াঙ্গুলার ফরমেশন হয়, অর্থাৎ ত্রিভুজ আকৃতি গঠন হয় আর কি। এটা হচ্ছে প্রধান শর্ত। আর আরেকটা যে মেইন শর্ত সেটা হচ্ছে ট্রাসের যে প্রত্যেকটা মেম্বার বা প্রত্যেকটা বার, এই যে এইটা হচ্ছে ট্রাসের একটা বার, এইটা একটা বার, এইটা একটা বার, এইটা একটা বার, মেম্বার বা বার, ট্রাসের প্রত্যেকটা মেম্বারকে হতে হবে টু ফোর্স মেম্বার। এখন এই টু ফোর্স মেম্বারের আমাদের সংজ্ঞা আছে। টু ফোর্স মেম্বার মানে হচ্ছে
যে মেম্বার শুধুমাত্র টেনশন অথবা কম্প্রেশনে থাকে, যেমন যদি এইটা একটা মেম্বার হয় তাহলে এই মেম্বারটা হয় হয় শুধু কম্প্রেশনে থাকবে এইভাবে, আর না হইলে শুধুমাত্র টেনশনে থাকবে। এইটা একটা মেম্বার, সেটা কি হবে, শুধুমাত্র টেনশনে আছে, অর্থাৎ কম্প্রেশন অথবা টেনশন। যে মেম্বার শুধুমাত্র কম্প্রেশন না আর না হয় শুধুমাত্র টেনশনে থাকে তাকেই বলা হয় টু ফোর্স মেম্বার। অর্থাৎ একটা টু ফোর্স মেম্বার কখনো এরকম থাকবে না যে একটা মেম্বার আছে তার উপরের থেকে ফোর্স আসছে এভাবে এবং সে কারণে এই মেম্বারটা এভাবে বেঁকে গেল, এরকম কখনোই হবে না। বুঝতে পারছো? অর্থাৎ টু ফোর্স মেম্বারের ফোর্স গুলো সবসময় এই মেম্বারের অ্যাক্সিস বরাবর থাকবে। এই মেম্বারের অ্যাক্সিস হচ্ছে এইটা, দেখো অ্যাক্সিস বরাবরই কিন্তু ফোর্স গুলো আছে। এটাই হচ্ছে টু ফোর্স মেম্বার। সবাই ক্লিয়ার? জি স্যার। এটা সামনে গেলে আমরা যখন ট্রাস নিয়ে অ্যানালাইসিস করব তখন আমরা আরো ক্লিয়ার হব। তাহলে ট্রাস হওয়ার প্রধান দুটো শর্ত কি কি? যে ট্রাসের প্রত্যেকটা মেম্বারকে মানে পিন সাপোর্টের মাধ্যমে যুক্ত থাকতে হবে এবং প্রত্যেকটা মেম্বার হতে হবে টু ফোর্স মেম্বার এবং টোটাল যে স্ট্রাকচার তার যে ক্ষুদ্র ক্ষুদ্র যে ফরমেশন সেগুলো হতে হবে ট্রায়াঙ্গুলার ফরমেশন। ট্রাস হচ্ছে এমন একটা স্ট্রাকচার যে স্ট্রাকচার বিভিন্ন গোডাউন বা দেখবা যে বিভিন্ন গ্যারেজে অনেক সময় ব্যবহৃত হয়, যেখানে আমাদের অনেক আর কি বড় মানে স্পেস লাগবে। যেমন আমি কথার কথা বলি, ধরো যে আমাদের যে বিম কলাম আমরা দেখি, আমাদের বিল্ডিং এ যে বিম কলাম গুলো আমরা দেখি, ধরো যে এটা একটা বিম, তাই না? আর এইটা হচ্ছে কলাম, মানে বিমকে দুই দিক থেকে দুইটা কলাম সাপোর্ট দিয়ে আছে। আমরা জানি কিন্তু যে সাধারণত আরসিসি স্ট্রাকচারে এই স্প্যানটা সর্বোচ্চ কত দেখা যাচ্ছে 15 ফিট থেকে শুরু করে 20 ফিট, এর বেশি কিন্তু আসলে হয় না। এর বেশি যদি কোনো একটা বিমের স্প্যান হয় তাহলে কিন্তু এই বিমের মধ্যে অন্যান্য অনেক সমস্যা আসবে, অর্থাৎ যখন বাইরের থেকে যখন লোড আসবে তখন কিন্তু এই বিমটা অনেক বেশি পরিমাণে ডিফ্লেক্টেড হবে। সো মূল কথা হচ্ছে যে যখন আমাদের এই স্প্যানটা অনেক বড় বড় অনেক মানে বেশি দরকার হয়, অর্থাৎ যখন আমাদের একটানা অনেক বেশি ফাঁকা স্পেস দরকার হয় তখন আমরা ব্যবহার করি হচ্ছে ট্রাস। অর্থাৎ যদি এইটা একটা বিম না হয়ে যদি এইটা একটা ট্রাস হতো, এরকম ধরো যে এইটা যদি এরকম একটা ট্রাস হইতো, আমি ড্র করে দেখাচ্ছি, ধরো যে অনেকগুলা মেম্বারের সমন্বয়ে যদি এরকম একটা ফরমেশন হইতো তাহলে কিন্তু এই যে ট্রাসের যে দুই দিকে যে দুইটা সাপোর্ট, এই দুইটা সাপোর্টের মধ্যে এই ডিসটেন্সটা অনেক বেশি হতে পারে। তখন তখন আর এত সীমাবদ্ধতা থাকে না যে আমাদের আরসিসি স্ট্রাকচারে বা আমাদের যে সমস্ত বিল্ডিং এ আমরা বসবাস করি বা দেখি সে সমস্ত বিল্ডিং এ যেরকম 15 ফিট বা 20 ফিট এর বেশি কিন্তু স্প্যান দেওয়া হয় না। কিন্তু যদি এটা একটা ট্রাস হয়, ট্রাসের স্প্যান অনেক বড় হতে পারে, ইভেন 60 ফিট 70 ফিটও হতে পারে বা তার থেকেও বড় হতে পারে। সো ট্রাসের মেন সুবিধা হচ্ছে এইটা, ট্রাস সেসব জায়গাতেই ব্যবহৃত হয় যেখানে আমাদের অনেক বিশাল বিশাল স্প্যান দরকার হবে, অর্থাৎ অনেক বড় বড় ফাঁকা জায়গা দরকার হবে। এখন ধরো যে যেখানে হচ্ছে আমরা গ্যারেজ বানাবো, ঠিক আছে, অনেক গাড়ি থাকবে পাশাপাশি, যদি সেখানে 10 ফিট পর পর কলাম হয় তাহলে কি আমরা গ্যারেজটাকে ঠিক মতো ব্যবহার করতে পারবো? স্পেসটাকে কি ব্যবহার করতে পারবো? পারবো না কিন্তু। তো এইসব ক্ষেত্রে আমরা ট্রাস ব্যবহার করতে পারি। বা কোনো স্টোর রুম যেখানে আমাদের একটানা অনেকটা ফাঁকা স্পেস লাগবে, সেসব জায়গাতে আমরা ট্রাস ব্যবহার করি এবং বাস্তব জীবনে ট্রাসের অনেক মানে অ্যাপ্লিকেশন আছে, অনেক প্রয়োগ আছে। স্যার ফ্যাক্টরি তো মনে হয় ইউজ করা হয়। হ্যাঁ, ফ্যাক্টরির ছাদের দিকে তাকালেই তোমরা দেখবা যে ওখানে কিন্তু অনেক ট্রাস থাকে এবং ট্রাসের দুইটা সাপোর্টের মধ্যে হিউজ ডিস্টেন্স থাকে। এখানে 20 ফিট পর পর যে কলাম দিতেই হবে তার কোনো অর্থ নাই, এর স্প্যানটা অনেক বড় হতে পারে। সো ওকে, আমরা ট্রাস অ্যানালাইসিস করার সময় আমরা আরো ডিটেলস জানবো ট্রাস সম্পর্কে, ঠিক আছে? এখন শুধুমাত্র আমরা সংজ্ঞাটা শিখবো যে ট্রাসের প্রত্যেকটা মেম্বার হবে টু ফোর্স মেম্বার এবং এইগুলো হবে ত্রিভুজ আকৃতি ফরমেশন, ট্রায়াঙ্গুলার ফরমেশন। সো আমাদের মোটামুটি আর কি এই লেকচারটা এখানেই শেষ দেখতে পাচ্ছি আমরা। সো তোমাদের যদি কারোর কোনো কোশ্চেন থাকে তাহলে তোমরা বলতে পারো। আমরা এতক্ষণ পর্যন্ত শিখলাম হচ্ছে হোয়াট ইজ ফ্রি বডি, ফ্রি বডি কাকে বলে এবং কিভাবে আমরা কোনো একটা বস্তুর ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করতে পারি।
ফ্রি বডি ডায়াগ্রামকে অনেক সময় বলা হয় FBD, ঠিক আছে? আমরা ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করা শিখলাম, আমরা সাপোর্ট রিয়াকশন সম্পর্কে জানলাম, বিভিন্ন ধরনের সাপোর্ট রিয়াকশন, তারপরে আমরা ইকুইলিব্রিয়াম সম্পর্কে জানলাম, ইকুইলিব্রিয়ামের শর্ত এবং ট্রাস, এই জিনিসগুলো সম্পর্কে আমরা জানলাম। সো তোমরা চিন্তা ভাবনা করো, যদি কারোর কোনো কোশ্চেন থাকে তাহলে আমরা আজকের ক্লাসের যে পরবর্তী অংশ সেখানে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তাহলে এখন একটা 10 মিনিটের ব্রেক থাকছে। ওকে, 10 মিনিট। সো ফেরিসের বইয়ের চ্যাপ্টার নাম্বার 2, এটা হচ্ছে কোপ্লানার কনকারেন্ট ফোর্সেস। দ্যাট মিন্স যে সমস্ত ফোর্স সিস্টেম কোপ্লানার এবং একই সঙ্গে কনকারেন্ট, তাদের সে সমস্ত ফোর্স বা ফোর্স সিস্টেম নিয়ে আর কি এখানে আলোচনা করা হবে। সো প্রথমে আসছে রেজাল্টেন্ট বা লব্ধি, ঠিক আছে? রেজাল্টেন্ট অফ কোপ্লানার কনকারেন্ট ফোর্সেস গ্রাফিক্যালি। এখানে আমি আগের দিন বলছিলাম, আমি আজকে আবারও রিপিট করছি, সেটা হচ্ছে আমরা কোপ্লানার কনকারেন্ট ফোর্স বা যাই হোক যে কোনো ফোর্স সিস্টেমের রেজাল্টেন্ট আমরা দুই ভাবে বের করতে পারি, একটা হচ্ছে অ্যালজেব্রাইক্যালি, একটা হচ্ছে গ্রাফিক্যালি, বীজগাণিতিক ভাবে, আর এবং আরেকটা কি গ্রাফিক্যাল মেথডে, তাই না? সো প্রথমে আসছে গ্রাফিক্যালি, অর্থাৎ আমি এখন দেখানোর চেষ্টা করব যে কনকারেন্ট ফোর্স সিস্টেমের রেজাল্টেন্ট গ্রাফিক্যাল মেথডে আমরা কিভাবে বের করতে পারি। গ্রাফিক্যাল মেথড মানে মনে আছে তো সবার? কি বলছিলাম বলো তো, গ্রাফিক্যাল মেথড মানে কি? গ্রাফিক্যাল মেথড মানে কি বলছিলাম? গ্রাফিকে যেটাকে প্রুফ করতে হয়। নাম কি তোমার? স্যার আল সাদিক রহমান। আগের ক্লাস করেছো? না স্যার। আন্দাজে কোনো কথা বলবা না, ঠিক আছে? গ্রাফ একে যেটাকে প্রুফ করতে হয়, এটা মানে কোনো অ্যান্সারের মধ্যেই পড়ে না আর কি, এই কথা আমি কখনোই বলি নাই। আর কেউ? কি হবে, কারোর মনে নাই? আমি এত করে বারবার করে বলছিলাম, আমি কারোর মনে নাই, জিনিসটা ঠিক না আসলে। আমি এক্সপেক্ট করব যে পরবর্তী ক্লাস থেকে অবশ্যই সবাই ক্লাসের ভিডিও দেখে আসবা। তুমি যদি একটা ক্লাস না করো, যদি ক্লাসের ভিডিওটাও না দেখো, তাহলে তুমি পরবর্তী ক্লাস কিভাবে বুঝবা? এই বোঝা সম্ভব কখনো? যাই হোক, গ্রাফিক্যাল মেথড মানে হচ্ছে যে আমরা বলেছিলাম যে ফোর্স ভেক্টরকে আমরা স্কেলে যখন বসাই, স্কেলে প্লট করে, এবং যখন স্কেলে প্লট করি এবং স্কেল, তারপরে পেন্সিল, চাঁদা, এইগুলোর মাধ্যমে যখন কোনো একটা কাগজে ড্র করে যখন রেজাল্টেন্ট বের করি কোনো ক্যালকুলেশন ছাড়াই, ক্যালকুলেটর ছাড়াই, তখন সেটা হচ্ছে গ্রাফিক্যাল মেথড। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে F1, F2, F3, F4 চারটা ফোর্স এখানে আমরা দেখতে পাচ্ছি, এবং চারটা ফোর্সের যে লাইন অফ অ্যাকশন ও বিন্দুতে মিলিত হয়েছে, তাই না? সো যে সমস্ত ফোর্সের লাইন অফ অ্যাকশন একটা নির্দিষ্ট পয়েন্টে মিলিত হয় তাদেরকে কি বলা হয় একত্রে?